হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সুদেশনা ম্যাম। আজকে তাহলে আমরা বায়োলজির যে হিউম্যান ফিজিওলজি পার্ট থেকে আরো একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের এক্সক্রিয়েটরি প্রোডাক্ট অ্যান্ড দেয়ার এলিমিনেশন বা রেচন পদার্থ এবং তাদের নিষ্কাশন, সেই রিলেটেড যে চ্যাপ্টারটা তোমাদের আছে, এই যে টপিকটা কিন্তু তোমাদের হেলথ অ্যাপটিটিউডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের ক্লাসটা যে এমসিকিউ, আমরা মোটামুটি 50টার কাছাকাছি এমসিকিউ প্র্যাকটিস করব, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকে মন দিয়ে ক্লাস করবে এবং অবশ্যই হচ্ছে আজকের ক্লাসে তোমাদের টাস্ক হচ্ছে কি, যে প্রথম থেকে একদম নাম্বার কাউন্ট করবে। যেরকম ভাবে তোমাদের জেনপাসের প্যাটার্ন অনুযায়ী যে প্রত্যেকটা ঠিক কোয়েশ্চেনের জন্য +1 করে দেবে, আর যদি ভুল হয় তাহলে লাস্টে যে টোটাল মার্কসটা থেকে আবার 0.5 করে, সরি 0.25 করে তোমাদের যে বাদ যায়, সেই হিসেবে টোটাল প্রত্যেকটা প্রথম থেকে শেষ পর্যন্ত নাম্বার কাউন্ট করবে। এবং লাস্টে গিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে তোমরা কত মার্কস পাচ্ছ, তাহলে বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশনটা মোটামুটি কতটা লেভেলে আছে। সেই অনুযায়ী আমরা আরো ম্যারাথন ক্লাস করব, সেই ধরনের আরো এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। চলো তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শুরু করি। কোশ্চেন্স গুলো সবাই মন দিয়ে করো। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ইন ডিহাইড্রেশন দ্য সিক্রেশন অফ এডিএইচ কজেস। তাহলে ডিহাইড্রেশন মানে কি, আমাদের বডিতে যে জলের পরিমাণটা যখন ঘাটতি দেখা যাচ্ছে, মানে টোটাল যে বডি ওয়াটারটা সেটা যখন লস হয়, বডি ওয়াটারটা যখন রিডিউস হচ্ছে বা যে কোনো কারণে হতে পারে, অতিরিক্ত ডিহাইড্রেশন কখন হবে, হয় ডায়রিয়ার জন্য হতে পারে, বা অতিরিক্ত কেউ বমি করছে, বা অনেক সময় এই যে গ্রীষ্মকালে অতিরিক্ত ঘাম দেয় তার জন্য কিন্তু বডিতে ডিহাইড্রেশন হতে পারে। তাহলে আলটিমেটলি যখন আমাদের বডির যে টোটাল ওয়াটার সোর্সটা, মানে যেটা স্টোর থাকছে টোটাল যে বডি ওয়াটারটা, সেটার পরিমাণটা যদি কমে, তাকে বলি আমরা ডিহাইড্রেশন। তাহলে ডিহাইড্রেশনের ক্ষেত্রে কি হবে, আমাদের বডিতে একটা হরমোন সিক্রেট হয়, জানি কোথা থেকে, হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয়, দিয়ে এসে স্টোর হয় কোথায়, পশ্চাৎ পিটুইটারি বা যেটা আমরা বলি নিউরোহাইপোফাইসিস, দিয়ে সেখান থেকে রিলিজ হয়। সেই এডিএইচ হরমোনটা নর্মালি কি করে আমরা জানি, নর্মালি আমাদের যে ডিসিটি বা দূরবর্তী সংবর্ত নালিকাতে ওয়াটারের রিঅ্যাবজর্পশন ঘটায়। মানে যতটা পরিমাণ আমাদের যে জিএফআর এর মধ্যে, ফিল্ট্রেটের মধ্যে ওয়াটারটা আসছে, তার বেশিরভাগটা আবার কি হয়ে যায়, রিঅ্যাবজর্বড হয়ে যায়। তাহলে দূরবর্তী সংবর্ত নালিকাতে সেই ওয়াটার রিঅ্যাবজর্পশনটা কে করে, সেই ওয়াটার রিঅ্যাবজর্পশন করে এই এডিএইচ হরমোনটার জন্য। তাহলে এডিএইচ যদি বেশি সিক্রেট হয়, তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশনের পরিমাণটাও বাড়বে। আর অলরেডি যখন বডিতে আমাদের জলের ঘাটতি ছিল, তাহলে বডি কি চাইবে, যাতে আরো বেশি পরিমাণে ওয়াটারটাকে রিঅ্যাবজর্ব করাতে পারে, তাই তো। তাহলে এই এডিএইচ এর সিক্রেশন তখন বাড়বে, আর এডিএইচ সিক্রেশন বাড়া মানে ইনক্রিজড ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, তাই তো। যত বেশি ওই যে ইউরিনটা আরো বেশি কনসেন্ট্রেটেড হয়ে যাবে, যদি তার মধ্যে থেকে জলটা বেশি পরিমাণে বডিতে আরো শোষণ হয়ে যায়, তাহলে আলটিমেটলি কি হবে, কনসেন্ট্রেটেড ইউরিন পাস হবে, একদম ঘন মূত্র ত্যাগ হবে। তাহলে কনসেন্ট্রেটেড ইউরিন মানে কি, যদি এডিএইচ এর ক্ষরণ বেড়ে যায় তখন কনসেন্ট্রেটেড ইউরিন হবে। আবার সেম ভাবে যদি এডিএইচ হরমোনের ক্ষরণটা কম হয়ে যায়, তখন কি হবে, লঘু মূত্র ত্যাগ করবে, যেটাকে বলি ডাইলিউট ইউরিন। তাহলে এই যে লঘু ইউরিন বা পাতলা মূত্র তৈরি হবে, এটা এডিএইচ এর কম ক্ষরণে। আর ইনক্রিজড ইউরিন আউটপুট বলেছে, ইনক্রিজ তো হবে না, কি হবে, ডিক্রিজড হবে। যত ওয়াটারের পরিমাণটা রিঅ্যাবজর্ব হয়ে বডিতে চলে যাচ্ছে, তত আলটিমেটলি আমাদের যে ইউরিনের পরিমাণটা তৈরি হচ্ছে তার পরিমাণটা কি হবে, কমে যাবে। ক্লিয়ার? তাহলে অপশন সি আমাদের এখানে কারেক্ট করলাম। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, হুইচ স্ট্রাকচার ইজ মেনলি রেসপন্সিবল ফর মেনটেনিং দ্য মেডুলারি অসমোটিক গ্রেডিয়েন্ট। খুব ভালো কোয়েশ্চেন একটা, যে মেডুলারি, যেটাকে আমরা বলছি কি রেনাল কর্টেক্স, আর একটা হচ্ছে মেডুলারিজিয়া। তাহলে এটা বোঝার জন্য আমরা আগে একটুখানি একটা ছবি এঁকে নিই, তাহলে বুঝতে ইজি হবে। তাহলে আমাদের কিডনি বা বৃক্ক কিরকম, একটা রাজমার কলাই যদি দেখে থাকো সেই রকমই হচ্ছে কি, সে রাজমার কলাইয়ের মতো বা বিন শেপ দেখতে। তাহলে তার মধ্যে কি থাকে, একটা কিডনির মধ্যে এরকম দুটো অংশ থাকে। ভেতরের অংশটাকে আমরা কি বলি, এরকম পিরামিড এর মতো দেখতে যে অংশগুলো, তাদেরকে কি বলা হয়, মেডুলারি পিরামিড, বা এই অংশটাকে বলা হয় মেডুলা। আর বাইরের এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ, তাদেরকে কি বলা হয়, সেটাকে বলা হয় কর্টেক্স, তাই তো। তাহলে কিডনির যদি আমরা স্ট্রাকচার দেখি, এরকম একটা রিজন পাচ্ছি কর্টেক্স, একটা মেডুলা। এরপরে সেটাকে যদি আমরা এইরকম ভাবে দেখাই, তাহলে কিরকম হবে বলতো, এরকম একটা লাইন ড্র করলাম, এর এই সাইডটা দেখাচ্ছি আমরা বাইরের দিকটা কর্টেক্স, ভেতরটা কি মেডুলা, তাই তো। তাহলে কিডনিটাকে আমরা এরকম ভাবে শুইয়ে দিয়েছি ধরো, তাহলে মাঝখান বরাবর এই ওপরের দিকটা কি হয়ে যাচ্ছে, এর কর্টেক্সটা, আর নিচের দিকটা হচ্ছে মেডুলা। এরপর নেফ্রনের যদি আমরা স্ট্রাকচার দেখি, নেফ্রন কিভাবে থাকে বলতো, নেফ্রনের হচ্ছে এরকম বাউম্যান্স ক্যাপসুল, বাউম্যান্স ক্যাপসুলের পরে কি আসছে, পিসিটি বা আমাদের যে নিকটবর্তী সংবর্ত নালিকা, তারপরে আসবে এরকম হেনলিস লুপ বা লুপ অফ হেনলি যেটাকে বলা হয়, সেই হেনলিস লুপ,
তারপরে আসবে এরকম ভাবে দূরবর্তী সংবর্ত নালিকা বা ডিসিটি, দিয়ে সেখান থেকে আসছে কি কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহক নালিকা। এটাই তো। তাহলে এখানে যদি আমরা দেখি কিরকম হবে বলতো, এখানটা গ্লোমেরুলাস, এই দিকটার থেকে ব্লাডটা এন্ট্রি করছে, এদিক দিয়ে এক্সিট করছে। তাহলে এই যে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি অংশগুলোকে একবার দেখে নিই। এটা হচ্ছে কি অ্যাফারেন্ট আর্টেরিওল, মানে কিডনির মধ্যে বা এক একটা নেফ্রনের মধ্যে যে ব্লাডটা যাচ্ছে সেই ক্যাপিলারিজ এর মধ্যে এখানে গিয়ে তৈরি করছে কি ক্যাপিলারিজ, মানে একদম আমাদের যে আর্টারি একদম সরু সরু পাতলা যে আর্টারির একদম ক্ষুদ্র অংশকে আমরা কি বলি ক্যাপিলারি। তাহলে আর্টারি থেকে কি আসে আর্টেরিওল, আর্টেরিওলটা একটুখানি মোটা। তারপরে চলে আসছে যে টাপ টাপ ক্যাপিলারিজ বা এরকম যে রক্ত জালিকা তৈরি করছে সেই ক্যাপিলারিজ, দিয়ে সেখান থেকে আবার ব্লাডটা কোথায় যাবে ইফারেন্ট, ই মানে কি ই মানে এক্সিট। তাহলে ব্লাডটা বেরিয়ে যাচ্ছে কোথা দিয়ে, এই যে গ্লোমেরুলাসের মধ্যে ছিল গ্লোমেরুলার ক্যাপিলারিস তৈরি করছিল, তারপরে ব্লাডটা কোথায় যাচ্ছে এক্সিট হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল দিয়ে। দিয়ে এটা হয়ে গেল বাউম্যানস ক্যাপসুল। তারপরে আসবে আমাদের কি বাউম্যানস ক্যাপসুল, তারপরে আসছে আমাদের পিসিটি, হেনলিস লুপ বা লুপ অফ হেনলি বলতে পারি, শর্টে লিখলাম এলওইজ লুপ অফ হেনলি। এটা হচ্ছে ডিসিটি, আর এটা হয়ে গেল আমাদের কালেক্টিং ডাক্ট সংগ্রাহক নালিকা। এরপরে কি হয় বলতো, যখনই এই ক্যাপিলারিজ এর মধ্য দিয়ে ব্লাডটা আসছে তখন কি হয় এখান দিয়ে ফিল্টার হয়, মানে নর্মাল ধরো যে বাড়িতে যে ছাঁকনি করা হয় না, জল ছেঁকে নেওয়া হয়, তাহলে সেই এই যে বাউম্যানস ক্যাপসুলের মধ্যে ঠিক ওই ছাঁকনির মতোই কাজটা হয়। যখন এই গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে ব্লাডটা যাচ্ছে ছাঁকনি হয়ে সেটা ফিল্টার হয়ে কোথায় চলে যাচ্ছে বাউম্যানস ক্যাপসুলের মধ্যে দিয়ে। এরপরে যাবে বাউম্যানস ক্যাপসুল থেকে পিসিটি, দিয়ে এরকম ভাবে হেনলিস লুপ, এটা হচ্ছে ডিসেন্ডিং নিম্নগামী আর এটা হচ্ছে ঊর্ধ্বগামী। তারপরে ডিসিটি হয়ে আলটিমেটলি সংগ্রাহক নালিকাতে যাবে, দিয়ে সেখান থেকে আবার চলে যাচ্ছে কোথায়, এখান থেকে এরপরে যাবে যে মাইনর ক্যালিক্স মেজর ক্যালিক্স রেনাল পেলভিস হয়ে আলটিমেটলি ইউরেটারে যাবে। তাহলে এত দেখালাম না, আলটিমেটলি এই যে কালেক্টিং ডাক্টে সংগ্রাহক নালিকাতে জমা হচ্ছে, দিয়ে সেটা অনেকগুলো স্টেপ, যেমন কি বললাম মাইনর ক্যালিক্স মেজর ক্যালিক্স রেনাল পেলভিস হয়ে আলটিমেটলি কোথায় যাবে আমাদের ইউরেটারের মধ্যে। কোথায় যাবে ইউরেটার বা মূত্রনালীর মধ্যে। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে যে গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, একটা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে কোথায় মেডুলা রিজিয়নের মধ্যে। তাহলে মেডুলা বলতে কোনখানটা বোঝাচ্ছে, এই যে লাইনের নিচের অংশটাতে বলছে একটা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি হয়। অসমোটিক গ্রেডিয়েন্ট মানে কি জানি, তোমরা কেমিস্ট্রিতেও পড়ে থাকবে যে অসমোলারিটির পরিবর্তন হচ্ছে। যখন একটা সলিউশনের অসমোলারিটি দেখি তখন কি দেখি ওই সলিউশনটার মধ্যে কতটা পরিমাণ কনসেন্ট্রেটেড হিসেবে সলিউট গুলো থাকছে, মানে ওই সলিউশনের কনসেন্ট্রেশনটা গাঢ় না, সেটা হচ্ছে কি যত বেশি গাঢ় হবে তত তার যে অসমোলার গ্রেডিয়েন্টটা বা অসমোলারিটি কি হবে তত বেশি। সিম্পল মনে রাখবে, যত বেশি ঘন বা কনসেন্ট্রেশন বেশি তার অসমোলারিটি তত বেশি। বায়োলজিতে এইটুকু মনে রাখলেই চলবে তোমার, যে কনসেন্ট্রেশন যে সলিউশনটা এখানের মধ্যে দিয়ে যে ফিল্ট্রেটটা যাবে যত গাঢ় হবে তার অসমোলারিটি তত বেশি হবে। তাহলে এইখানে কি দেখা যায় বলতো, এইরকম দেখা যায় যখন এই বাউম্যানস ক্যাপসুল পার করলো নিকটবর্তী সংবর্ত নালিকায়, এইখানে এটা কত থাকে, এখানে এটার অসমোলারিটিটা থাকে 300 মতো। তাহলে 300 এখানে থাকছে, আস্তে আস্তে কি হবে যতই মেডুলা, এটা ছিল কটেক্সে ছিল এটা 300 মিলি অসমোলের কাছাকাছি, তাহলে এটা হচ্ছে কত মিলি অসমোল। তাহলে 300 মিলি অসমোল থেকে যত এটা মেডুলার দিকে যাবে তখন কি হবে, এখানে ধরলাম 400 500 600 700 এরকম করে বাড়তে বাড়তে কি হবে একদম এই যে লুপ অফ হেনলি এই জায়গাতে আসছে কত 1200 মিলি অসমোল হবে। মানে এখানে প্রচুর পরিমাণে ওয়াটারটা বাইরে বেরিয়ে যায়, তাই তো। এইখানের মধ্যে দিয়ে কি হয়, যখনই লুপ অফ হেনলির যে নিম্নগামী বাহু বা যেটাকে আমরা বলছি ডিসেন্ডিং লিম্ব দিয়ে যাচ্ছে তখন প্রচুর ওয়াটারটাকে রিঅ্যাবজর্ব করে দেয়। তাহলে ওয়াটার বেরিয়ে যাওয়া মানে কি, একটা সলিউশন থেকে যদি জলটা বেরিয়ে যায় তাহলে কি পড়ে থাকবে একদম কনসেন্ট্রেটেড। ধরলাম একটা নুন জল বা একটা যে কোনো কিছুর মধ্যে যেখানে অনেক সলিউট মেশানো আছে, তাহলে জলের পরিমাণটা কমিয়ে দিলে তাহলে কি হয়ে যাবে সেই সলিউশনটা তত বেশি গাঢ় হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হচ্ছে জলটাকে বার করে দেওয়া হচ্ছে, তাহলে যত জল বেরিয়ে যাচ্ছে তত এই জায়গাতে এসে একদম লুপ অফ হেনলির যদি আমরা একদম নিচের পার্ট দেখি, মানে মেডুলার একদম ভেতরের দিকের অংশ, মেডুলার ভেতরের দিকের অংশ মানে কি মোটামুটি এইরকম জায়গায়, তখন তার অসমোটিক গ্রেডিয়েন্ট কত হয়ে যাচ্ছে 1200 মিলি অসমোলের কাছাকাছি। সেটাই বলছে যে এই মেডুলারি
অসমোটিক গ্রেডিয়েন্ট বজায় রাখতে প্রধান ভূমিকা কোনটির, মানে এই যে 300 থেকে 1200 হচ্ছে অসমোটিক একটা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, তাকেই বলা হয় কি এই মেডুলারি অসমোটিক গ্রেডিয়েন্ট। এটার জন্য কি আমাদের লুপ অফ হেনলি দায়ী, লুপ অফ হেনলির জন্যই কি হচ্ছে এই অসমোটিক গ্রেডিয়েন্টটা তৈরি হচ্ছে। আবার যখন বলছি আবার বলে দিই তোমাদেরকে, একবারে এটা কমপ্লিট করে নিই। তাহলে 1200 ছিল, এরপরে কি হবে আবার আমরা জানি এখানে যে আমাদের ঊর্ধ্ববাহুতে সেখানে Na+ বেরিয়ে যায়, Cl- বেরিয়ে যায়, মানে এতক্ষণ পর্যন্ত জলটা বার করছিলাম আমরা সলিউশন থেকে, এরপরে সলিউশন থেকে জলটা তো বেরিয়েই ছিল, আবার হচ্ছে সলিউট গুলো বার করে দিচ্ছি। তাহলে সলিউট গুলো বেরিয়ে গেলে আবার কি হবে, অসমোলারিটিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সেম ভাবে যখন মনে রাখবে কি এই যে পিসিটি থেকে লুপ অফ হেনলির নিচের দিকে যত নামছে অসমোলারিটি বাড়ছে, আবার যখন লুপ অফ হেনলিটা ওপরের দিকে উঠছে তখন কি হবে, এখানে আবার ধরো এরকম 800, 500, 300, এখানে 400 ধরলাম, দিয়ে আলটিমেটলি ডিসিটিতে গিয়ে আবার কত হয়ে গেল, 300 মিলি অসমল হয়ে গেল। মানে কটেক্স এর অংশতে বেশিরভাগটাই কি থাকছে, অসমোলারিটি কম থাকছে। যখনই মেডুলাতে যাচ্ছে, মেডুলাতে আমাদের অসমোলার গ্রেডিয়েন্টের জন্য বেশি পরিমাণে তার যে কনসেন্ট্রেশন বাড়ছে, এই মধ্য দিয়ে লুপ অফ হেনলির মধ্য দিয়ে যে সলিউশনটা যাচ্ছিল সেটা কি ছিল, বেশি কনসেন্ট্রেটেড ছিল, একদম হাই কনসেন্ট্রেটেড। 1200 দিয়ে সেখান থেকে আবার হয়ে গেল 300। আবার কিরকম হয়, আবার যখন এই সংগ্রাহক নালিকাতে আসে, সংগ্রাহক নালিকাটা যখন আবার মেডুলারি অংশে আসছে, সেখানে এসে আবার কিন্তু 1200 মিলি অসমল হয়ে যায়। এটাকেই বলে আমাদের যে অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে এইভাবে। 1200 ছিল, আবার এখানে এসে 1200 হয়ে যাচ্ছে, কেন, এখানে আরো প্রচুর পরিমাণে ওয়াটার রিঅ্যাবজর্বড হয়, ডিসিটিতেও আরো প্রচুর পরিমাণে ওয়াটার রিঅ্যাবজর্বড হয়। তাহলে আলটিমেটলি আবার কি হয়ে যাবে, কনসেন্ট্রেটেড ইউরিনটা, এই যেটা 1200 মিলি অসমল তৈরি হচ্ছে সেই ইউরিনটাই সেই কনসেন্ট্রেশনে কি হবে, আমাদের বডি থেকে আউট হবে মিলি অসমল। ক্লিয়ার? দেখো প্রসেসটা আমি আরেকবার কুইক রিভিশন করে দিচ্ছি। দুটো অংশ পড়লাম আমরা, একটা কর্টেক্স একটা মেডুলা। এরপরে আমরা দুটো এরকম ভাবে লাইন ড্র করলাম, ওপরটা ছিল আমাদের কর্টেক্স, নিচেরটা ছিল মেডুলা পার্ট। এরপরে দেখলাম আমরা কি, যখনই বাউমেন্স ক্যাপসুল থেকে যে ফিল্ট্রেটটা আসছে তাকে আমরা কি বলি, গ্লোমেরুলার ফিল্ট্রেট। তার যে অসমোলারিটি কত থাকে, 300 এর মতো, 300 মিলি অসমল। দিয়ে সেখান থেকে আস্তে আস্তে যতই যে লুপ অফ হেনলি নিচের দিকে যাচ্ছে, তার নিম্নগামী বাহুতে যেহেতু প্রচুর পরিমাণে ওয়াটার, পিসিটি তো জানি কি আমরা প্রচুর ওয়াটার রিঅ্যাবসর্বড হচ্ছে, আবার এই নিচের দিকে যখন নামছে নিম্নগামী বাহুতেও প্রচুর ওয়াটার রিঅ্যাবসর্বড হচ্ছে, তখন কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে। সেই যে ফিল্ট্রেটটা ছিল সংগ্রাহক নালিকার পরে আমরা তাকে বলি কি ইউরিন, তার আগে পর্যন্ত কি থাকে সেটা ফিল্ট্রেট থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখন নেফ্রনের মধ্য দিয়ে যাচ্ছে তখন কিন্তু তাকে আমরা ইউরিন বলি না, যখন এই সংগ্রাহক নালিকাতে এসে জমা হয় তখন তাকে ইউরিন বলি। তাহলে এই ফিল্ট্রেটটা যখন নিচের দিকে আসছে, মেডুলা অংশের দিকে আসছে, তখন আস্তে আস্তে কি হচ্ছে, তার যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা বেড়ে যাচ্ছে, তার যত বেশি কনসেন্ট্রেশন তত অসমোলারিটি বেশি। 300 থেকে কত হয়ে গেল, 1200, মানে গ্রেডিয়েন্ট যে ডিফারেন্স তৈরি হচ্ছে প্রায় 900 মিলি অসমোলের মতো। আবার যখন সেখান থেকে উপরের দিকে যাচ্ছে, NaCl বেরিয়ে যাচ্ছে, তাহলে সলিউট বেরিয়ে যাওয়া মানে কি, আবার তার যে সলিউশনের অসমোলারিটিটা কি হবে, কম হবে। 1200 থেকে আবার কতই চলে এলো, 300-তে। দিয়ে এখানে ডিসিটির পরে আবার কি হচ্ছে, ওয়াটার আরো বেশি পরিমাণে বেরিয়ে যাচ্ছে, কালেক্টিং ডাক্ট থেকে ওয়াটার বেরিয়ে যাচ্ছে। তারপরে আলটিমেটলি যে ইউরিনটা তৈরি হচ্ছে সংগ্রাহক নালিকাতে, তার অসমোলারিটি কত থাকছে, তার অসমোলারিটি আবার 1200 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার হয়ে গেল কি, লুপ অফ হেনলি। আশা করছি এই প্রসেসটা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এটা কিন্তু একটা খুবই ভাইটাল জায়গা, এই জায়গাটা যদি বুঝে উঠেছো অনেক অ্যান্সার করতে পারবে। যেমন কি কোথায় কোনটা রিঅ্যাবজর্পশন হয়, কোথায় কিভাবে আমাদের যে এই যে ইউরিন প্রোডাকশন হচ্ছে, পুরো প্রসেসটা কিন্তু কিছুটা হলেও এটার মাধ্যমে ক্লিয়ার হলো। চলো পরের কোশ্চেনে যাই। দ্য ফিল্ট্রেট এন্টারিং দ্য বাউমেন্স ক্যাপসুল নর্মালি ল্যাক্স। এই যে বললাম এইখানে গ্লোমেরুলাস থেকে যে ফিল্ট্রেটটা বাউমেন্স ক্যাপসুলের মধ্যে দিয়ে যাচ্ছে সেটার মধ্যে কি থাকে না, সাধারণত কি থাকে না, সাধারণত কি কি আমরা পাবো, ওয়াটার পাবো, গ্লুকোজ থাকে কিছুটা পরিমাণে, ইউরিয়া তো থাকবেই, কারণ ইউরিয়া হচ্ছে আমাদের মেন, যদি আমরা হিউম্যান বিং এর কথা বলি, মেন এক্সক্রিটরি প্রোডাক্ট কি আমাদের ইউরিয়া, মেন এক্সক্রিটিভ প্রোডাক্ট, তাহলে ইউরিয়া তো মাস্ট থাকবে। কিন্তু সাধারণভাবে কি থাকে না, প্লাজমা প্রোটিন থাকে না, কারণ প্লাজমা প্রোটিনের যে সাইজ, তার যে স্ট্রাকচার সেটা অনেকটা বড় আকারের হয়। এইখানে যে সেলগুলো আছে, এখানে যদি দেখায় তাহলে এইখানে যে সেলগুলো আছে তাদেরকে কি বলা হয়, পোডোসাইট সেল। সেই পোডোসাইট সেলের মধ্য দিয়ে যে
সরু সরু ছিদ্রগুলো থাকে সেখানের মধ্যে দিয়ে কিন্তু ওই বড় সাইজের প্রোটিনগুলো পাস করতে পারে না। প্রোটিন বাদ দিয়ে বাকি সমস্ত কিছুই নর্মাল ভাবে পাস করবে। কিন্তু যদি বলে প্রোটিন পাস হচ্ছে, তখন সেটা কিন্তু অ্যাবনর্মাল কন্ডিশন, তাকে কি বলা হয়? প্রোটিনিউরিয়া। মানে কারোর যদি কিডনি ড্যামেজ হয়ে যায়, অনেকে শুনবে যে কিডনি ফেলিওর হয়ে গেছে বা কিডনি ড্যামেজ হয়েছে, তো তখন কি হয় যে নর্মাল ভাবে প্লাজমা প্রোটিন বেরোতে পারতো না বডি থেকে, যে প্লাজমা প্রোটিন আমাদের নেফ্রনের মাধ্যমে বা কিডনির মাধ্যমে বেরোতে পারতো না। কিন্তু তখন যদি কিডনি ড্যামেজ হয় তাহলে প্রোটিন ইউরিয়া হবে, আমরা ইউরিনের মধ্যে প্রোটিন মলিকুলস পাবো। নেক্সট কি বলেছে দেখো, হুইচ কন্ডিশন মে অকার ডিউ টু দ্য ফেলিওর অফ এডিএইচ সিক্রেশন। তাহলে এডিএইচ সিক্রেশন যদি না হয়, বললাম কি কম সিক্রেশন হলে ডাইলিউট ইউরিন পাস করবে। তাহলে ডাইলিউট ইউরিনকে আমরা কি বলি, যে বহুমূত্র রোগ, বারবার সে ইউরিন পাস করবে এবং সেটা একদম লঘু হবে, তাকে কি বলা হয়? ডায়াবেটিস ইনসিপিডাস। এই রোগটাকে কি বলা হয়? ডায়াবেটিস ইনসিপিডাস। আর এই ডায়াবেটিস মেলিটাস কিসের জন্য হয়? ইনসুলিন হরমোনের কম ক্ষরণের জন্য। ইনসুলিনের কম ক্ষরণের জন্য ডায়াবেটিস হয়, আর এডিএইচ এর কম ক্ষরণের জন্য কি হয়? ডায়াবেটিস ইনসিপিডাস। আরেকটা জিনিস তোমরা নোট করে রাখো, তোমাদের হেলথ অ্যাপটিটিউডের জন্য গুরুত্বপূর্ণ, বায়োলজিতে লাগবে না, হেলথ অ্যাপটিটিউডে আসতে পারে, যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ইউরিন। এটা নোট ডাউন করে রাখো, স্পেসিফিক গ্র্যাভিটি অফ ইউরিন। এই যে বললাম এতটা কনসেন্ট্রেটেড ইউরিন হচ্ছে, তাহলে তার স্পেসিফিক গ্র্যাভিটিটা মেজার করা হয়। নর্মাল হচ্ছে কত? নর্মাল স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.005 থেকে 1.030। এটা হচ্ছে নর্মাল লেভেল। এরপরে যদি দেখি যে আমরা কনসেন্ট্রেটেড ইউরিন পাস হচ্ছে, তাহলে বুঝতে পারবে কি তার স্পেসিফিক গ্র্যাভিটিটা বেড়ে গেছে। সেম ভাবে যদি একদম এরকম ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে কি হয় বলতো, যেহেতু ডাইলিউট ইউরিন একদম লঘুমূত্র ত্যাগ করে, তার জন্য স্পেসিফিক গ্র্যাভিটিটা তখন স্পেসিফিক গ্র্যাভিটিটা কি হবে? ডিক্রিজড হবে। এর ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি কি হবে? ডিক্রিজড হবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, দ্য প্রেসার রেসপন্সিবল ফর আলট্রা ফিল্ট্রেশন ইজ মেনলি। তাহলে আলট্রা ফিল্ট্রেশন বলতে কি বোঝাচ্ছে? আলট্রা ফিল্ট্রেশন মানে হচ্ছে এই যে বাউম্যানস ক্যাপসুলের মধ্যে দিয়ে ফিল্টারটা কোথায় যাচ্ছে? নিকটবর্তী সংবর্ত নালিকায়। এখানে কি আছে? আমাদের ক্যাপিলারিজ আছে, গ্লোমেরুলাস আছে, তাই তো। এবার আলট্রা ফিল্ট্রেশন মানে কি? এই যে ফিল্টারটা তৈরি হচ্ছে, এখানের মধ্যে দিয়ে তিনটে লেয়ার থাকে, যেটা বলছি যে এইখানের মধ্যে যে ফিল্ট্রেটটা আসছে, মানে ফিল্টার হওয়ার পর বা ছাঁকনি হওয়ার পর যে তরলটা আসছে, তাকে আমরা বলি কি? ফিল্ট্রেট। তাকে বলি ফিল্ট্রেট। আর এই প্রসেসটাকে, যে ফিল্টার হওয়ার বা ছাঁকনি হওয়ার প্রসেসটাকে বা পদ্ধতিটাকে কি বলা হয়? সেই পদ্ধতিটাকে বলা হয় আলট্রা ফিল্ট্রেশন। তাহলে সেই পদ্ধতিটার জন্য কি হবে? এখান থেকে তিনটে প্রেসার মেনলি কাজ করে। তিনটে প্রেসার কাজ করে। সেই প্রেসার গুলো কি কি? এই যে ব্লাড ভেসেলস গুলো দেখছো, প্রত্যেকটা রক্তবাহের আমরা জানি কি তার প্রাচীরে কি থাকে? এন্ডোথেলিয়াম থাকে। মানে এই যে গ্লোমেরুলার ক্যাপিলারিস গুলো, এটাকে যদি আমি বড় করে দেখাই, তার ভেতরের লেয়ার, তার যে দেওয়ালের মধ্যে কি আছে, এখানে যে সেলগুলো আছে, যে আবরণী কোষগুলো আছে, তাদেরকে কি বলবো? এন্ডোথেলিয়াম। সেই এন্ডোথেলিয়াম হলো। তারপরে এই যে মিডিল এলাকাটা, এই যে ফাঁকা অংশটা, এখানটায় কি আছে? এখানটায় আছে আমাদের বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা। তাহলে এপিথেলিয়াম বা যে কোনো ধরনের আবরণী কোষের নিচে কি থাকে আমরা জানি? ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেন থাকে। বেসমেন্ট মেমব্রেন হলো। আর এই যে বাউম্যানস ক্যাপসুল বলছি, সেই বাউম্যানস ক্যাপসুলের কি থাকবে? এখানে যে সেলগুলো থাকে তাদের নাম বললাম কি? তাদের নাম হচ্ছে পোডোসাইট সেল। স্পেশাল কিছু সেলগুলো থাকে যার মধ্য দিয়ে এই যে ফিল্ট্রেটটা সেটা পাস হতে পারে। এই সেলগুলোকে কি বলছি আমরা? এই সেলগুলোকে বলছি আমরা পোডোসাইট সেল। পোডোসাইট সেল। তাহলে এই যে ফিল্ট্রেটটা, এখানের মধ্যে দিয়ে ব্লাডটা এলো, তারপরে এইখানের মধ্যে দিয়ে যে প্রেসারের দরুন ফিল্টার হয়ে আলটিমেটলি পিসিটিতে আসবে, তিনটে পর্দাকে পার করতে হবে। মেন মনে রাখবে, এন্ডোথেলিয়াম হলো, বেসমেন্ট মেমব্রেন হলো, এই পোডোসাইট সেল। সেখানে যে ধরনের এপিথেলিয়াম থাকে সেগুলো কি? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে এখানে। সিম্পল স্কোয়ামাস মানে যেগুলো আমাদের আইস আকার বলা হয় বা একদম পাতলা আঁশের মতো, সেই আইস আকার বা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকছে। এই তিনটে লেয়ারকে পাস করে আসতে হবে ফিল্ট্রেটটা তৈরি হওয়ার জন্য। প্রসেসটাকে বলছি কি? আলট্রা ফিল্ট্রেশন। তিন ধরনের প্রেসার এখানে কাজ করে। কি কি প্রেসার? একটা হচ্ছে আমাদের কি প্রথমেই আসবে, যেটা আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কিসের হাইড্রোস্ট্যাটিক প্রেসার?
এই যে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যেটাকে আমরা শর্টে কি বলবো, জিএইচপি বলবো, গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, জিএইচপি বললাম। তাহলে নেট প্রেসার মানে কেন এই যে ফিল্টারটা পাস হয়ে আসছে গ্লোমেরুলাস থেকে, সেটা ছাঁকনি হয়ে বাউমেন্স ক্যাপসুলের ভেতর দিয়ে পিসিটি পর্যন্ত আসবে, সেই নেট প্রেসারটা কিসের জন্য কাজ করবে, জিএইচপি, গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। বলতে কি বোঝানো হচ্ছে, এই যে ক্যাপিলারিজ এর মধ্যে যে ব্লাডটা আছে, ব্লাড কি তরল প্রকৃতি, তাহলে যে কোনো কিছু তরল সে যে চাপটা দেয় তাকে কি বলি, হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে সেই হাইড্রোস্ট্যাটিক প্রেসার সেটাকে বলছি জিএইচপি। হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কোন ডিরেকশনে কাজ করে, এই ডিরেকশনে কাজ করে। হাইড্রোস্ট্যাটিক প্রেসারের দরুন সবসময় চাইবে সেটাকে যে প্রেস করে, বা সেটাকে বলতে পারি কি যে জোর করে, যাতে এই বাউমেন্স ক্যাপসুলের ভেতর দিয়ে পাস করিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে এইখানের মধ্যে গ্লোমেরুলাসের মধ্যে যে তরল পদার্থটা আছে, যে ব্লাডটা আছে, সে যে প্রেসারটা দিচ্ছে তাকে বলছি গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারের দরুনই মেন যে ফোর্সটা কাজ হচ্ছে এই ডিরেকশনে কাজ করছে, যাতে ফিল্টার হতে পারে। আর এগেনস্টে কি কাজ করছে, এগেনস্টে কাজ করছে, তার জন্য আমরা কি করছি, মাইনাস কোলয়েডাল অসমোটিক প্রেসার, শর্টে কি লিখলাম, সিওপি, কোলয়েডাল অসমোটিক প্রেসার। এই কোলয়েডাল অসমোটিক প্রেসার কোনটা, এই যে ব্লাডের মধ্যে কি আছে, ব্লাডের মধ্যে সমস্ত কিছু আছে, ব্লাডটা যে সারা শরীরে পরিবহিত হচ্ছে তার মধ্যে তো প্রোটিনও আছে। এই প্রোটিন গুলো জানি কি আমাদের কোলয়েড আকৃতির, প্রোটিনের যে গঠন কি কোলয়েড প্রকৃতি। তাহলে সেই প্রোটিন, বড় বড় সাইজের যে প্রোটিন মলিকুলস গুলো, সে কি করবে, একটা কোলয়েডাল প্রেসার তৈরি করে। এইখানের মধ্যে যে ব্লাড ক্যাপিলারিস এর মধ্যে যে প্রোটিনটা আছে, প্রোটিন মলিকুলস, তারা চাইবে কি যাতে এই যে ফিল্টারটা হচ্ছে বা এই ধরনের যে আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে সেটাকে বাধা দেওয়ার। তার জন্য এগেনস্টে কাজ করছে কি কোলয়েডাল অসমোটিক প্রেসার। প্লাস আর কি এগেনস্টে কাজ করবে, এই যে বাউমেন্স ক্যাপসুলের ভেতরেও তো কিছুটা ফ্লুইড আছে, সেই বাউমেন্স ক্যাপসুলের ভেতরের যে ফ্লুইডটা সেটা এগেনস্টে উল্টো দিকে প্রেসার দেবে, যাতে ফিল্টারটাকে বাধা দিচ্ছে। ধরো ওপর দিক থেকে একটা প্রেসার কাজ করছে, যেটা হচ্ছে কি আমাদের গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, সে চাইছে জোর করে যে ফ্লুইডটাকে ফিল্টার করে নেফ্রনের মধ্যে পাঠিয়ে দেওয়ার। কিন্তু বাকি এই যে বাউমেন্স ক্যাপসুলের ভেতরে যে ফ্লুইডটা আছে সে চাইছে এগেনস্টে কাজ করছে, যাতে ফিল্টার না হয়। সেম ভাবে এখানের মধ্যে যে প্রোটিনের দানাগুলো ছিল, সেই প্রোটিনের দানাগুলো কি করছে, এখানে ধরলাম অনেক প্রোটিন আছে, সেই প্রোটিনের জন্য যে কোলয়েডাল প্রেসারটা তৈরি হচ্ছে, সেও চাইছে যাতে ফিল্টার না হয়, সে আবার রিফারেন্ট আর্টেরিওল দিয়ে ব্লাডটাকে যাতে পাস আউট হয়ে চলে যায়, ফিল্টার হতে বাধা দিচ্ছে। তাহলে এই দুটো প্রেসার এগেনস্টে কাজ করে। একে কি বলবো, বাউমেন্স ক্যাপসুলের মধ্যে যেটা থাকছে সেটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে এটার ভ্যালুটা যদি দেখি কত হবে বলতো, এই যে জিএইচপি গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার হয় মোটামুটি 60 mm অফ এইচজির মতো, মাইনাস যেটা কোলয়েডাল অসমোটিক প্রেসার সেটা হয় 32, প্লাস এখানে হচ্ছে এই যে বাউমেন্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার সেটা হচ্ছে 18। তাহলে এটা যদি আমরা যোগ বিয়োগ করি কত আসছে বলো, কত হবে, নেট প্রেসার আমাদের যেটা কাজ করে 10 mm অফ এইচজি। মানে এই যে প্রেসারটা প্লাস এখানে যে কোলয়েডাল অসমোটিক প্রেসার, দুটোর এগেনস্টে শুধুমাত্র এই যে প্রেসারটা সেটা সব থেকে বেশি পরিমাণে কাজ করছে, তার জন্য নেট প্রেসার যেটা তৈরি হচ্ছে 10 mm অফ এইচজি। তাহলে আলট্রা ফিল্ট্রেশন যে প্রসেসটা হচ্ছে তার জন্য যে মেন প্রেসার কাজ করছে, ফিজিক্সের কনসেপ্ট কি বলে, যে দুটো দিক থেকে যদি ফোর্স কাজ করে দুটোকে কি করে দেয়, পুরোপুরি ভাবে নিউট্রালাইজ করে দেয়। কিন্তু আলটিমেটলি নেট প্রেসার যেটা কাজ করে 10 mm অফ এইচজি, তার জন্যই আমাদের আলট্রা ফিল্ট্রেশন প্রসেসটা হয়। তাহলে মেনলি দায়ী কোনটা, মেন কাজ করছে কোনটা, আমাদের হাইড্রোস্ট্যাটিক ব্লাড প্রেসার, ব্লাডের হাইড্রোস্ট্যাটিকটা, বাউমেন্স ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেসার কিন্তু নয়, অসমোটিক প্রেসারও নয়, এটা হচ্ছে কি হাইড্রোস্ট্যাটিক, এই ব্লাড ক্যাপিলারিজ এর মধ্যে যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার ক্রিয়েট করছে সেটাই আলটিমেটলি আমাদের দায়ী হচ্ছে আলট্রা ফিল্ট্রেশনের জন্য। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ কিডনি, কোনটি বৃক্কের কাজ নয়। বৃক্কের কাজ অসমো রেগুলেশন করছে, দেখলাম আমরা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করছে, যেটা আমাদের ইউরিন পাস হচ্ছে তার যে অসমোলারিটিটাকে কন্ট্রোল করছে। তাহলে এটা হবে, রেচন তো করবে, বিভিন্ন ধরনের যে বিপাকজাত বর্জ্যগুলো তৈরি হয়, নাইট্রোজেনাস ওয়েস্ট গুলো তৈরি হয়, মেনলি কি আমাদের হিউম্যান বডিতে ইউরিয়া, সেই ইউরিয়াটাকে কি করে বডি থেকে এক্সক্রিয়েট করে, এটাও ঠিক আছে। আরবিসি ফর্মেশনকে স্টিমুলেট করে, এটাও ঠিক আছে, কারণ কিডনি থেকে একটাই মাত্র হরমোন তৈরি হয়, তার নাম কি এরিথ্রোপোয়েটিন। এই এরিথ্রোপোয়েটিন হরমোন কি করে, বোন ম্যারো থেকে যে আরবিসি প্রোডাকশন হবে, সেই বোন ম্যারোর থেকে আরবিসি প্রোডাকশনকে স্টিমুলেট করে, আরবিসি প্রোডাকশনটাকে বাড়ায়। তার জন্য কি মনে রাখবে,
যে আরবিসি ফরমেশনের জন্য কিন্তু কিডনি একটা রোল আছে এই এরিথ্রোপয়েটিন সিনথেসিসের মাধ্যমে। তাহলে এরকম যদি কোশ্চেন বলে, ধরো যে কিডনি ফেলিওর হয়ে গেছে বা কারোর কিডনি ড্যামেজ হয়েছে, তার ক্ষেত্রে কি হতে পারে, তার ক্ষেত্রে কিন্তু এই আরবিসি উৎপাদনটা বাধাপ্রাপ্ত হবে। কিন্তু এই যে বাইল সিক্রেশন, এটা কোনোভাবেই আমাদের কিডনির ফাংশন নয়। বাইল সিক্রেশন কোথা থেকে হয় আমরা জানি, মেনলি যে আমাদের আরবিসি ডিস্ট্রাকশনের ফলে যে বাইল তৈরি হচ্ছে, দিয়ে সেটা লিভারে গিয়ে ফাইনাল যে সিক্রেশন হয়, পিত্ত নিঃসরণ হয় কোথা থেকে, পিত্ত নিঃসরণ হয় আমাদের লিভার বা যকৃৎ থেকে, যকৃৎ থেকে নিঃসরণ হয়। এখানে বৃক্ক বা কিডনির কিন্তু কোনো ফাংশন নেই। ক্লিয়ার? চলো এটা বলো, এটা এটা সবাই পারবে, বলো কি হবে। অতি কুণ্ডলীকৃত এবং সব থেকে বেশি মাইটোকন্ড্রিয়া সমৃদ্ধ কোন অংশটা, নেফ্রনের কোন অংশটা সব থেকে বেশি কন্ডেন্স, সব থেকে বেশি সংকুচিত বা কুণ্ডলিত আকারে থাকে এবং অনেক বেশি মাইটোকন্ড্রিয়া থাকে, সেটা কি হবে, সেটা হবে আমাদের পিসিটি। কারণ পিসিটিতে সব থেকে বেশি কাজ হয়। যদি বলে ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন বা ম্যাক্সিমাম যে আমাদের পুনঃশোষণ কোথায় হয়, ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন হয় আমাদের নিকটবর্তী সংবর্ত নালিকা বা পিসিটির মধ্যে, এটাও মনে রাখবে। তার সাথে সাথে ওখানে যত সমস্ত কিছু কি হবে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, তারপরে হচ্ছে অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ, তার সাথে সাথে আর কি বলবে, অনেকটা পরিমাণে কিন্তু ওয়াটার রিঅ্যাবজর্পশনও করায়। অ্যামিনো অ্যাসিড, ওয়াটার, তার সাথে সাথে বাইকার্বনেট, H+, বেশিরভাগ সমস্ত কিছু যে আমাদের ইলেকট্রোলাইট, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, সমস্ত কিছু রিঅ্যাবজর্পশন, কিছুটা পরিমাণে আমাদের সোডিয়াম ক্লোরাইড এগুলোও হয়ে থাকে। তাহলে এই গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড এটা কিসের মাধ্যমে হয়, এটা কিন্তু হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটিপি ব্যবহার করে, আর বাকিগুলো প্যাসিভলি হতে পারে। তাহলে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড এই দুটো কি হয় আমাদের নিকটবর্তী সংবর্ত নালিকায় এটিপির ব্যবহার করে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে আবার বডিতে রিঅ্যাবজর্বড হয়ে যায়। ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন বললে অ্যান্সার করবে কি, নিকটবর্তী সংবর্ত নালিকা। তার সাথে সাথে মনে রাখবে যদি বলে গ্লুকোজের অ্যাবজর্পশন কোথায় হয়, নিকটবর্তী সংবর্ত নালিকা। এবং নিকটবর্তী সংবর্ত নালিকায় যেমন অ্যাক্টিভ ট্রান্সপোর্টও হচ্ছে, অ্যাক্টিভ রিঅ্যাবজর্পশন হচ্ছে, সেম ভাবে প্যাসিভ প্রসেসও কিন্তু হয়। এই যে ওয়াটার হচ্ছে, NaCl হচ্ছে, H+ হচ্ছে, এগুলো সমস্ত কি হয়, প্যাসিভলি হয়, কোনো প্রকার এনার্জির প্রয়োজন হয় না। ক্লিয়ার? এরপরে তোমাদের জন্য একটা কোশ্চেন এখানে দেবো, এটা যদি কেউ কমেন্ট সেকশনে না লিখতে পারো তাহলে সে ক্লাস করা বন্ধ করে দেবে। অনেকবার বলেছি কোথায়, যে পিসিটির মধ্যে, এরপরে বলো যে পিসিটির মধ্যে কোন ধরনের আমাদের আবরণী কলা থাকে, কোন ধরনের, হুইচ টাইপ অফ এপিথেলিয়াল টিস্যু আমরা নিকটবর্তী সংবর্ত নালিকায় পাবো। অলরেডি বলেছি বাউমেন্স ক্যাপসুলে কি পাবে, বাউমেন্স ক্যাপসুলে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, তার সাথে সাথে কি থাকে, স্পেশালাইজড সেল যেগুলোকে বলছি পোডোসাইট। পিসিটিতে কি থাকবে তাহলে, পিসিটিতে থাকে আমাদের ব্রাশ বর্ডার এপিথেলিয়াম, ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম। তাহলে যদি বলে পিসিটিতে কোন ধরনের আবরণী কোষ থাকে, অ্যান্সার কি হবে, ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম, কিউবয়েডাল। ক্লিয়ার? চলো এরপরের কোশ্চেন কি বলছে, তা ভাষার একটা প্রাইমারিলি হেলথি, ভাষার একটা প্রাইমারিলি মানে আমাদের মেন কাজটা, তাহলে ভাষার একটা কোথায় থাকে এটা আমাদের বুঝতে হবে। আবার আমাদের কি আঁকতে হবে, আবার একটা আমাদের নেফ্রন আঁকতে হবে। আবারও বলছি আমার ছবি আঁকার হাত খুবই বাজে, ছবিটা শুধু বোঝার জন্য দেখো, বাকি বইয়ের থেকে ভালো ভালো নেফ্রনের ছবি দেখে। এরপরে কি হয়, এখানটাতে আমরা জানি গ্লোমেরুলাস থাকে, তাই তো, হলো। এরপরে এই যে এটা ছিল অ্যাফারেন্ট, এই রেডটা আশা করি দেখা যাবে না, তোমাদের অন্য একটা কালার দিই, ইয়েলোটা দিই। তাহলে এটা কি আছে, অ্যাফারেন্ট, এটা ছিল কি ইফারেন্ট, এক্সিট মানে ই মানে ইফারেন্ট। এরপরে কি হয়, এই যে ইফারেন্ট আর্টেরিয়ল যাচ্ছে, সে কি করে এরকম আরেকটা ক্যাপিলারি নেটওয়ার্ক তৈরি করে। সেই ক্যাপিলারি নেটওয়ার্কটা কিরকম ভাবে থাকে বলতো, এইরকম, যে অ্যাসেন্ডিং লিম্ফ আর ডিসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলির সাথে প্যারালাল থাকে।
ঠিক এরকম। আরো ছবিটা কমপ্লিকেটেড করা যায়, দেখবে বইয়ে ছবিটা থাকে এরকম ভাবে জড়িয়ে জড়িয়ে থাকে, এরকম এরকম করে থাকে। তো আলটিমেটলি আমি তোমাদেরকে বোঝার জন্য ইজিলি দেখালাম। তাহলে এখানে শুধুমাত্র যে জিনিসটা মনে রাখতে হবে কি, এখানের মধ্যে একটা ডিফারেন্স শুধু লক্ষ্য করো, যে যেটা আমাদের লুপ অফ হেনরি ডিসেন্ডিং, এটা কি আছে ডিসেন্ডিং, সেটা ভাষার একটা কি হয়ে যাচ্ছে অ্যাসেন্ডিং লিঙ্ক। মানে লুপ অফ হেনরি যদি এইদিকে যায়, আমাদের ভাষার একটা যাচ্ছে, এই যে ইফারেন্ট আর্টেরিয়ল থেকে যে তৈরি হচ্ছে ক্যাপিলারিটা, তাকে কি বলা হয়, এটাকে বলা হয় ভাষার একটা। ভাষার একটা, এই গ্লোমেরুলার ক্যাপিলারিস এর পরে ইফারেন্ট আর্টেরিয়ল, সেখান থেকে তৈরি হচ্ছে কি ভাষার একটা। সেই ভাষার একটার যে দিকটা কি হবে পুরোপুরি ভাবে, এটা কি হচ্ছে লুপ অফ হেনরির অ্যাসেন্ডিং লিপ, এটা হয়ে গেল আমাদের ভাষার একটার ডিসেন্ডিং, মানে ঠিক এইরকম কাজটা করছে। এটা যদি ওপর দিকে যায়, এটা নিচের দিকে আসছে, তাকেই তো আমরা প্যারালাল বলি, তাই না? তাহলে এইরকম প্যারালাল যে প্রসেসটা চলে, তার জন্য কি হয় বলতো, কাউন্টার কারেন্ট মেকানিজম দেখা যায়। মানে এখান থেকে আমরা কি পড়লাম, এখান থেকে H2O বেরিয়ে যায়, তাহলে ডিসেন্ডিং লিম্ব থেকে যখন H2O বেরিয়ে যাচ্ছে, H2টা কোথায় নিয়ে যাবে, এই যে ভাষার একটার মধ্যে আসছে, ভাষার একটা কি করবে, সেই ওয়াটারটাকে নিয়ে নিচ্ছে, এবং ওয়াটারটা আবার কি হবে বডিতে সার্কুলেশনের মধ্যে চলে যাচ্ছে, আমাদের যে রক্ত সরবরাহের মধ্যে যাচ্ছে। তাহলে ওয়াটারটা রিঅ্যাবসর্ব হয়ে কোথায় এলো, ভাষার একটার মধ্যে। সেম ভাবে এখানে ঊর্ধ্বগামী বাহুতে কি হচ্ছিল, Na+Cl- এগুলো বেরিয়ে যাচ্ছিল নেফ্রন থেকে বা লুপ অফ হেনরি থেকে, এগুলো বেরিয়ে যাচ্ছিল, সেগুলো কোথায় চলে আসবে, সেগুলো এই ভাষার একটার মধ্যে দিয়ে চলে যাবে, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তাহলে লুপ অফ হেনরি বাইরে ধরো ছেড়ে দিচ্ছে ওগুলোকে, সেটাকে কালেক্ট করছে কে, ভাষার একটা, সে আর্টেরিয়লের মধ্যে দিয়ে, ভাষার একটার মধ্যে দিয়ে সেটা আলটিমেটলি আবার কোথায় চলে যাবে, আর ভাষার একটার মাধ্যমে সেটা আবার আমাদের যে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে। এর ফলে যেটা তৈরি হচ্ছে, তাকে কি বলা হয়, কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ। এই যে এরকম এখানে কি হচ্ছে, ওয়াটার এক্সচেঞ্জ হচ্ছে, এখানে Na+Cl- এক্সচেঞ্জ হচ্ছে, এক্সচেঞ্জটা কার মধ্যে, এক্সচেঞ্জটা লুপ অফ হেনরি আর ভাষার একটার মধ্যে, সেই যে প্রসেসটাকে কি বলা হয়, কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ। নেক্সট কি বলেছে, হুইচ ওয়েস্ট প্রোডাক্ট অ্যাকুমুলেটস ইন দা ব্লাড ডিউরিং ইউরেমিয়া। ইউরেমিয়া মানে কি, আমাদের ব্লাডের মধ্যে যখন প্রচুর পরিমাণে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো, ইউরিয়া জমা হলে তাকে কি বলা হয়, ইউরেমিয়া বলা হয়। তাহলে যখন বডিতে ইউরিয়ার পরিমাণটা স্টোর হচ্ছে ব্লাডের মধ্যে, সেই যে কন্ডিশন, সেটা হয়ে গেল ইউরেমিয়া। চলো তারপরে কোয়েশ্চেন কি বলেছে, যে হুইচ কন্ডিশন ইনক্রিজেস জিএফআর টেম্পোরারিলি, মানে পার্মানেন্টলি সেটা বাড়ছে না। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কত, জিএফআর নর্মাল হচ্ছে কত, বলো কমেন্ট সেকশনে লেখো। নর্মাল জিএফআর কত, 125 ml/মিনিটে, তাই তো, 125 ml/মিনিট। এটা সারাদিনে জিএফআর কত তৈরি হয়, 180 লিটার পার ডেতে, আর মিনিটে হচ্ছে পার মিনিটে 125 ml। তাহলে কি বলেছে, কখন ইনক্রিজ হবে, মানে 125 ml/মিনিটে যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা হচ্ছে, সেটা রেটটা ইনক্রিজ হয়ে যাবে। কখন হতে পারে বলতো, ইনক্রিজ ব্লাড প্রেসার, ইনক্রিজ না, এটাই হবে, অপশন বি হবে, ইনক্রিজ ব্লাড প্রেসার। ব্লাড প্রেসার যদি বাড়ে তাহলে কি হবে, তাহলে আমাদের এইখানে যে ছবিটা দেখলাম, এইখানে যদি ব্লাড প্রেসার বেশি হয়, বিপি যদি বেশি থাকে, তাহলে এই অ্যাফারেন্ট আর্টেরিয়লের মধ্যে প্রেসার থাকবে, যত ফোর্সে যাবে ব্লাডটা। নর্মাল ধরো যে গাছে জল দিচ্ছ, তার জন্য যে পাইপ গুলো ইউজ করা হয়, তাহলে পাইপের মুখটা যখন দেখবে একটুখানি প্রেসার দিয়ে দাও, তখন কি হয়, জলটা আরো বেশি স্পিডে যায়। তাহলে এখানে যত ব্লাড প্রেসার বেশি থাকছে, অ্যাফারেন্ট আর্টেরিয়লের মধ্যেও প্রেসারটা বেশি থাকবে। আর প্রেসার যদি বেশি থাকে, তাহলে আলটিমেটলি আমাদের এখানে যে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা, সে ব্লাডের মধ্যে যে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কি হবে, বেশি হবে। আমরা দেখছিলাম কি, নেট যে প্রেসারটা তৈরি হচ্ছে এনপিপি, মেনলি কিসের জন্য, এই যে ব্লাড ক্যাপিলারিজ এর হাইড্রোস্ট্যাটিক প্রেসারের জন্য। তাহলে যখন বিপি বেশি হবে, তখন কি হচ্ছে, তখন আমাদের যে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, সেটাও বাড়বে। আর গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়া মানে কি, নেট প্রেসারটা, নেট ফিল্ট্রেশন প্রেসারটাও বাড়বে। তার সাথে সাথে কি বলা হবে, নেট ফিল্ট্রেশন প্রেসার বাড়লে আমাদের জিএফআর ইনক্রিজ হবে, তাই তো। নেট ফিল্ট্রেশন প্রেসার, যদি প্রেসারটা গ্লোমেরুলাস থেকে বেশি প্রেসার দেয়, তাহলে বেশি প্রেসারের জন্য ফিল্ট্রেশনের পরিমাণটাও বাড়বে। বাকি সমস্ত ক্ষেত্রে সিভিয়ার হেমারেজ, মানে এখানে ব্লাড প্রেসার কমে যাবে, হাইপোটেনশন হবে, ডিহাইড্রেশনের ক্ষেত্রেও ব্লাড প্রেসার কমে যাবে। আর কিডনি ফেলিওর হলে তো এমনিতেই, কিডনি ফেলিওর হলে আমরা জানি কি, জিএফআর এর পরিমাণটা কমে যায়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন কমে যাবে। কিডনি ফেলিওর হওয়া মানে কি, এই যে ফিল্ট্রেশনটা হচ্ছে এখানে, যে নর্মাল প্রসেসটা, আলট্রা ফিল্ট্রেশনের প্রসেসটাই ঠিকঠাক ভাবে হতে পারবে না। তার জন্য তখন কি হবে, কিডনি বিকল হয়ে গেলে বা বৃক্ক যেটা আমাদের ফেলিওর হয়ে গেলে, তখন কি বলছে, জিএফআর কম হবে।
নেক্সট কি বলছে, দ্য চিফ এক্সক্রিটরি প্রোডাক্ট অফ অ্যাকুয়াটিক অ্যানিমালস, মানে যারা জলের মধ্যে বসবাস করছে, মানে অ্যাকুয়াটিক অ্যানিমালস এর মধ্যে আমরা মেনলি কি ফিশ, আর তার সাথে সাথে হচ্ছে কিছু যেগুলো জলে থাকে সেই সমস্ত উভচর অ্যাম্ফিবিয়ানসদের মধ্যে যেটা দেখতে পায়, তাদের যে এক্সক্রিটরি প্রোডাক্টটা সেটা কি অ্যামোনিয়া। তার জন্য এদেরকে কি বলা হয়, জলজ প্রাণীদের অ্যামোনোটেলিক বলা হয়, অ্যামোনোটেলিক। তাহলে অ্যামোনোটেলিক কেন বলা হচ্ছে, কারণ অ্যামোনিয়া সব থেকে টক্সিক, সব থেকে যদি টক্সিক মোস্ট টক্সিক এক্সক্রিটরি প্রোডাক্ট বলো সেটা হবে কি অ্যামোনিয়া। আর এটার এক্সক্রিয়েট করার জন্য প্রচুর জলের প্রয়োজন হয়, আর প্রচুর জল কোথায় পাবে, যখন তারা ওই যে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে থাকছে তাদের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রেই অ্যামোনিয়াটা দেখা যায়, অ্যামোনোটেলিক। বাকি যদি বলি ম্যামেলস এর মধ্যে বা স্তন্যপ্রায়ীদের মধ্যে কি দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে ইউরিয়া দেখা যায়, তাদের যে এক্সক্রিটরি প্রোডাক্ট সেটা হচ্ছে ইউরিয়া। আর ইউরিক অ্যাসিড কাদের পাবো, ইউরিক অ্যাসিডটা নোট ডাউন করে রাখো, ঠিক 4টে জীব প্রজাতির মধ্যে পাওয়া যায়। কিভাবে মনে রাখবে, শর্টে RBI, আর একটা হচ্ছে স্নেল, স্নেলটা আলাদা মনে রাখবে, RBI, RBI মানে হচ্ছে সরীসৃপ রেপটাইলস, বার্ডস, আর হচ্ছে কি পতঙ্গ ইনসেক্টস এর মধ্যে, এদের মধ্যে আমরা ইউরিকোটেলিক পাবো, মানে তাদের যে এক্সক্রিটরি প্রোডাক্টটা, পাখি যদি দেখে থাকো কোনোদিন, যে কোথাও একটা গাছের তলায় দাঁড়িয়ে আছো, হঠাৎ করে দেখলে কোথাও জামার মধ্যে বা মাথায় উপরে কোথাও একটা উপর থেকে পড়লো স্নান জল, তাহলে সেটা কিরকম হয়, যে ঠিক পেস্টের মতো হালকা থকথকে টাইপের, তাহলে সেই যে পেস্ট লাইক যে রেচন পদার্থ সেটা হচ্ছে কি ইউরিকোটেলিক প্রাণীদের ক্ষেত্রেই পাওয়া যায়, মানে এই রেপটাইলস, বার্ডস, ইনসেক্টস, স্নেল, এই 4টে উদাহরণ মনে রাখবে। এদের ক্ষেত্রে যে ইউরিকোটেলিক যারা, তারা হয়ে যাবে কি তাদের পেস্ট লাইক তারা এক্সক্রিটরি প্রোডাক্ট পাস করে। নেক্সট কি বলছে, মূত্রথলি থেকে মূত্রের বিপরীত প্রবাহ প্রতিরোধ করে কোন গঠন, মানে কোন যে স্ট্রাকচারের জন্য আমাদের ব্যাকফ্লো হচ্ছে না, এই যে বললাম ইউরেটারে ব্লাডটা আসছে কিডনি থেকে, আলটিমেটলি কোথায় এলো, এটা যদি কিডনি হয়, এরকম জানি কি আমরা দুটো কিডনি থাকে দুই সাইডে, আমাদের যে লাম্বার রিজনটা মেনলি T12 পজিশন মনে রাখবে কি, থোরাসিক ভার্টিব্রা 12 থেকে L3 এর মধ্যে থাকে কিডনির পজিশন। সবার ক্ষেত্রেই দুটোই থাকে, তো দুটো করে কিডনি থাকবে, কেউ যদি এখন আইফোন কেনার জন্য একটা কিডনি বিক্রি করে দিয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে দুটো করে কিডনি থাকে। তাহলে সেই দুটো কিডনির কি হবে, এই জায়গাটাতে ইউরেটার আসছে, ইউরেটারের পরে এই জায়গাতে সেটা ওপেনিং হবে, সেটা কি তৈরি করে, মূত্রথলি, মূত্রথলি, তারপরে চলে আসছে মূত্রনালী আর এক্সটার্নাল ইউরেথ্রা, যেটা হচ্ছে আমাদের ইউরেথ্রাল ওপেনিং বা এক্সটার্নাল মিটাস বলা হয়, আর এটা হয়ে গেল কি আমাদের ব্লাডার বা মূত্রথলি। ক্লিয়ার? আর এই যে অংশটা, এটা একটা কোশ্চেন আসতে পারে, এখানটা একটুখানি লিখে রাখো যে এই অংশটা একটা দেখছো একটা নচের মতো, একটা খাঁজের মতো হচ্ছে না, এখান থেকে যেখান থেকে ইউরেটারটা বেরোচ্ছে, এই যে অংশটা যেখান থেকে ইউরেটার বেরোচ্ছে, সেম ভাবে এখানে কি হয়, রেনাল আর্টারি, রেনাল ভেন, এগুলো কি হয় এখানে এন্ট্রি করে, রেনাল আর্টারি, রেনাল ভেন সমস্ত কিছু কি হয় এইখানের মধ্যে দিয়ে, এই অংশটার মধ্যে দিয়ে যায়, তাকে কি বলা হয়, হাইলাম বলা হয়। তাহলে যদি বলে এরকম যে কিডনির মধ্যে কোন অংশ যেখানে থেকে ইউরেটারও বেরোচ্ছে প্লাস হচ্ছে আমাদের যে রেনাল ভেন, রেনাল আর্টারি সেগুলো এন্ট্রি করছে, সেটা হচ্ছে কি হাইলাম। এরপরে এই ইউরেটারের মধ্যে দিয়ে ব্লাডটা চলে এলো কোথায়, ব্লাড নয় সরি, ইউরিনটা চলে এলো কোথায়, ইউরিনটা আসছে জমা হচ্ছে আমাদের এই মূত্রথলির মধ্যে। তাহলে মূত্রথলির জমা হওয়ার পরে এখানে দুই ধরনের পেশি থাকে যেগুলোকে বলা হয় কি স্ফিংটার মাসেল, একটা ইন্টারনাল স্ফিংটার, একটা হচ্ছে এক্সটার্নাল স্ফিংটার, এরকম দুটো পরপর থাকে, একটাকে বলা হয় ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। তাহলে যখনই এই যে ইউরিন তৈরি হচ্ছে কিডনি থেকে, সেটা ইউরেটারের মধ্যে দিয়ে চলে এলো, জমা হচ্ছে ব্লাডারের মধ্যে, তাহলে ব্লাডারের তো একটা ক্যাপাসিটি আছে, যখন সেই ক্যাপাসিটিটা পেরিয়ে যাচ্ছে তখন কি হবে, সবার একটা আর্জ আসবে, একটা ফিলিংস আসবে যে না তাকে বাথরুমে গিয়ে টয়লেট করতে হবে। তাহলে সেই যে ফিলিংসটা আসছে কার জন্য, এই যে মূত্রথলিতে মূত্রটা জমা হচ্ছে, তারপরে এই স্ফিংটার পেশিগুলো এটা তখন যখন জমা হচ্ছে তখন কি থাকে, সেগুলো কন্ট্রাক্ট করে থাকে, এরপরে যখন দেখা গেল যে ব্লাডারটা মোটামুটি ফিল হয়ে আসছে, তখন কি করবে, এই স্ফিংটার পেশিগুলো রিল্যাক্স করবে, তার ফলে সেই ব্যক্তি হচ্ছে ইউরিন পাস করতে পারবে। তাহলে বিপরীত প্রবাহটাকে রোধ করে কে, এই স্ফিংটার মাসেল। স্ফিংটার মাসেল যদি ঠিকঠাক না কাজ করতো তাহলে নর্মাল যে ইউরিন পাস করছে সেটা হতো না। যদি এই স্ফিংটার পেশিটা হয় কনস্ট্রিক্ট করেই রয়ে গেল, যদি কনস্ট্রিক্ট করে থেকে গেল, সে আর রিল্যাক্স করছে না, তাহলে কি হবে, ব্লাডার ফিল হতে হতে দিয়ে এখানে যখন দেখছে এই দিকটা ধরো দরজা বন্ধ,
এই দিকের দরজা পুরোপুরি ভাবে বন্ধ, তখন কি করবে, ব্যাক ফ্লো করবে। এই জায়গাটা যখন ভরে গেল তখন কি করবে, ব্যাক ফ্লো করবে। তাহলে সেই ব্যাক ফ্লোটাকে প্রিভেন্ট করে, বিপরীত প্রবাহটাকে প্রতিরোধ করছে কে, এই স্ফিংটার পেশিগুলো। যখনই ব্লাডারটা ফিল হচ্ছে স্ফিংটার পেশিগুলো কি করে, রিল্যাক্স করে, যার ফলে ইউরিনটা সবাই পাস করতে পারে। নেক্সট কি বলেছে, হুইচ নেফ্রন টাইপ হ্যাজ লঙ্গার লুপ অফ হেনরি। তাহলে দু ধরনের নেফ্রন, একটা হচ্ছে কি জাক্সটা মেডুলারি, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন। তাহলে এটা মনে রাখবে যে কোন ধরনের নেফ্রনে হেনরির লুপ যাদের দীর্ঘ হবে তাদেরকে বলা হবে জাক্সটা মেডুলারি। তাহলে নেফ্রনটা জাক্সটা মেডুলারি কখন বলা হবে, যখন হচ্ছে কি এটা ধরলাম এই সাইডটা মেডুলা, তাহলে কি হচ্ছে, যখন এরকম ভাবে নেফ্রনের যে হেনরিজ লুপটা অনেকটা ডিপ হয়ে থাকছে, কোথার মধ্যে দিয়ে, খুবই বাজে ছবিটা এঁকেছি, মোটামুটি একটা হয়েছে দেখো। তাহলে জাক্সটা মেডুলারি কখন বলবো, যখন অনেকটা পরিমাণে, এই যে বলেছে লঙ্গার লুপ অফ হেনরি, অনেকটা লুপ অফ হেনরিটা তার দীর্ঘ, তার ফলে এই মেডুলা অংশের মধ্যে অনেকটা পরিমাণে থাকছে, তাদেরকে বলবো জাক্সটা মেডুলারি। কিন্তু যদি ধরলাম এই যে লুপ অফ হেনরিটা একদমই তার এতটাও দীর্ঘ নয়, হয়তো মেডুলা জাস্ট টাচ করেছে দিয়ে এরকম ভাবে, মানে তার বেশিরভাগ অংশটাই কোথায় আছে, কর্টেক্সের মধ্যে, তখন তাদেরকে কি বলা হয়, কর্টিক্যাল নেফ্রন। তাহলে কর্টিক্যাল নেফ্রন মানে বেশিরভাগ অংশটাই তার কর্টেক্সের মধ্যে, লুপ অফ হেনরিটা শর্ট। আর যাদের লুপ অফ হেনরিটা অনেক লং এবং মেডুলার মধ্যে অনেকটা বেশি পার্ট থাকছে তাদেরকে বলছি জাক্সটা মেডুলারি। নেক্সট কি বলেছে, প্রেজেন্স অফ কিটোন বডিজ ইন ইউরিন, তাকে কি বলা হয়। নর্মাল জানি আমরা কিটোন বডি, প্রোটিন, এই সমস্ত কিছু, গ্লুকোজ এগুলো থাকবে না, কিন্তু কিটোন বডি যদি থাকে তাকে কি বলা হয়, কিটোন ইউরিয়া। গ্লাইকোসুরিয়া কখন বলবো, যদি গ্লুকোজ থাকে ইউরিনের মধ্যে, যদি গ্লুকোজ থাকে। হিমাচুরিয়া কখন বলবো, যদি ব্লাড সেল থেকে থাকে, কোনো কারণে হয়তো কিডনির মধ্যে দিয়ে যে ইউরিন তৈরি হচ্ছে, কোনো জায়গায় হয়তো ব্লিডিং হচ্ছে, তো সেই জায়গাতে হিমাচুরিয়া, যখন ব্লাড সেল চলে আসবে ইউরিনের মধ্যে তখন তাকে বলা হয় কি, হিমাচুরিয়া। আর অ্যালবুমিনিউরিয়া, অ্যালবুমিন কি একটা প্রোটিন, তাহলে সেই অ্যালবুমিনিউরিয়া হচ্ছে কি যখন প্রোটিন থাকবে ইউরিনের মধ্যে তাকে বলবো অ্যালবুমিনিউরিয়া, বা শুধুমাত্র প্রোটিন ইউরিয়াও বলা হয়ে থাকে। নেক্সট কি বলছে, হুইচ মেকানিজম এনেবলস দ্য কনসেন্ট্রেশন অফ ইউরিন ইন ম্যামেলস। বললাম কি যে এই যে মূত্র ঘনীভবন হচ্ছে, সমস্ত কিছু রিঅ্যাবজর্ব হচ্ছে, ওয়াটার রিঅ্যাবজর্ব হচ্ছে, এনএসিএল গুলো রিঅ্যাবজর্ব হয়ে সেটা কোথায় যাচ্ছে, ভাসার একটার মধ্যে চলে যাচ্ছে। সেই কাউন্টার কারেন্ট মেকানিজমের জন্যই কি হয়, আমাদের মূত্র ঘনীভবনে হেল্প করে। নেক্সট কি বলেছে দেখো, হুইচ কন্ডিশন মে রেজাল্ট ফ্রম প্রলং কিডনি ফেলিওর। প্রলং কিডনি ফেলিওর হলে কি হবে, প্রলং কিডনি ফেলিওর হলে যেটা বললাম, এরিথ্রোপোয়েটিন তৈরি হবে না। এরিথ্রোপয়েটিন যদি না তৈরি হয় তাহলে কি হবে, আরবিসি তৈরি হচ্ছে না, আরবিসির পরিমাণটা কমছে, আর আরবিসির পরিমাণ কমলে তাকে কি বলা হয়, অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যাবে। তাহলে দীর্ঘদিন কারোর যদি কিডনি ইনজুরি থাকে তাদের ক্ষেত্রে আমরা কি পাবো, রক্তাল্পতা দেখতে পাবো। নেক্সট কি বলছে, হুইচ পার্ট অফ নেফ্রন ইজ রেসপন্সিবল ফর ফাইনাল ইউরিন কনসেন্ট্রেশন। তাহলে ফাইনাল ইউরিনটা কোথায় তৈরি হচ্ছে, কালেক্টিং ডাক্টে। তাহলে ফাইনাল কনসেন্ট্রেশনটা, ওয়াটারটা ম্যাক্সিমাম আরো রিঅ্যাবজর্ব যতটা ছিল আরো বেশি কনসেন্ট্রেট করছে, আরো বেশি ওয়াটারটা রিঅ্যাবজর্ব হচ্ছে কোথায়, কালেক্টিং ডাক্টে। তাহলে ফাইনাল রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার কোথায় হয়, কালেক্টিং ডাক্টে। আর ফাইনাল যে কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হবে সেটাও কোথায়, কালেক্টিং ডাক্টে। নেক্সট তোমাদের জন্য এখানে একটা হোমওয়ার্ক কোয়েশ্চেন মাথায় এলো, লিখে রাখছি, সবাই নিজের থেকে করবে। যে ম্যালপিগিয়ান টিউবিউল আমরা কাদের ক্ষেত্রে পাবো অ্যাজ এ এক্সক্রিটরি, মানে আমাদের যেমন ম্যামেলসদের ক্ষেত্রে, স্তন্যপ্রায়ীদের ক্ষেত্রে কি পাই, কিডনি বা বৃক্ক তাদের এক্সক্রিটরি অর্গান হিসেবে কাজ করে। কিন্তু ম্যালপিগিয়ান টিউবিউল আমরা কোন প্রাণীর ক্ষেত্রে তাদের রেচন অঙ্গ হিসেবে পাবো, কোন প্রাণীর রেচন। আর একটা কোশ্চেন, লেখো, যেটা হচ্ছে কি ম্যালপিজিয়ান কর্পাসেল কাকে বলে, ম্যালপিজিয়ান বডি বা ম্যালপিজিয়ান কর্পাসেল কাকে বলে।
এই দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে লিখবে। ম্যালপিগিয়ান কর্পাসেল কাকে, চলো কি বলেছে, দ্য মেন ড্রাইভিং ফোর্স ফর গ্লোমেরুলার ফিল্ট্রেশন। তাহলে মেন ড্রাইভিং ফোর্স, মেন যে প্রেসারটা ক্রিয়েট করছে কিসের জন্য, গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যেটা হচ্ছে কি নেট প্রেসারটা আমরা পড়লাম 10 mm অফ Hg। নেট প্রেসার, এটা কিন্তু গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার না, গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার কত, 60 mm অফ Hg। এটা অনেকে ভুল করো না যে এখানে 10 লিখেছি মানে এটা না, গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক 60, নেট যেটার জন্য ফিল্ট্রেশন হচ্ছে সেটা হলো 10। নেক্সট কি বলেছে, হুইচ অর্গান কনভার্টস দ্য অ্যামোনিয়া ইনটু ইউরিয়া, মানে আমাদের যে বডিতে মেটাবলিজম হচ্ছে, সমস্ত কিছু মেটাবলিক যে প্রোডাক্ট তৈরি হয় মেনলি কি, সেটা অ্যামোনিয়া দিয়ে, সেই অ্যামোনিয়াটা কনভার্ট হয়ে যায় NH3 থেকে কি তৈরি হয়, ইউরিয়া তৈরি হবে। সেই ইউরিয়া তৈরির যে প্রসেসটা তাকে কি বলা হয়, অর্নিথিন সাইকেল। সেই অর্নিথিন সাইকেল বা ইউরিয়া, ওটাকে কি বলে, ইউরিয়া কনভার্টিং সাইকেল এরকম বলা হয়। তো সেটা কোথায় হয়, আমাদের লিভারের মধ্যে। লিভারের মধ্যে কি হবে, অ্যামোনিয়া যেটা আমাদের মেটাবলিজমের জন্য তৈরি হচ্ছে, সেটাকে ওই রকম যে ইউরিয়া কনভার্টিং সাইকেলের মাধ্যমে অনেকগুলো স্টেপ আছে, দিয়ে আলটিমেটলি ইউরিয়া তৈরি করবে। নেক্সট দেখো কি বলেছে, দ্য অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। অ্যাসেন্ডিং লিম্ব, অ্যাসেন্ডিং লিম্ব কি হবে, যেটা ঊর্ধ্বগামী বাহু, ইমপারমিয়েবল টু ওয়াটার। ইমপারমিয়েবল টু ওয়াটার, কিন্তু পারমিয়েবল কিসের জন্য, পারমিয়েবল কিসের জন্য, ইমপারমিয়েবল, Na+ আর Cl-, তাহলে এটা কি হবে, ইমপারমিয়েবল টু ওয়াটার, অপশন বি। নেক্সট কি বলছে, হুইচ পার্ট অফ কিডনি হ্যাজ হাইয়েস্ট অসমোলারিটি। হাইয়েস্ট অসমোলারিটি কত, 1200 আমরা কোথায় পেলাম, 1200 মিলি অসমোল কোথায় পেলাম, মেডুলার মধ্যে। আর কি একদম সংগ্রাহক নালিকার শেষ অংশে, সেখানেও কিন্তু মোটামুটি 1200-র কাছাকাছি থাকে। ওটা দেখো অপশনে নেই, যদি থাকতো যে কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহক নালিকার শেষ অংশে, সেখানেও কিন্তু আমরা এই হাইয়েস্ট অসমোলারিটি পাবো। নেক্সট কি বলেছে, দ্য নর্মাল ইউরিন আউটপুট পার ডে তে কত, নর্মাল ইউরিন আউটপুট কত, নর্মাল জিএফআর কত হচ্ছে, নর্মাল জিএফআর হচ্ছে 180 লিটার পার ডে। কিন্তু এই 180 লিটার ফিল্টার তৈরি হচ্ছে, সারাদিনে ফিল্ট্রেশন হচ্ছে, ঘরে কারো যদি ধরো ওইগুলো থাকে, অ্যাকোয়াগার্ড গুলো থাকে, তারও একটা ক্যাপাসিটি থাকে, 180 লিটার সেও পারবে না, ওই অ্যাকোয়াগার্ডের পক্ষেও সম্ভব নয় সারাদিনে 180 লিটার ফিল্টার করার। কিন্তু দেখো আমাদের হিউম্যান বডির এত ভালো ফিজিওলজিক্যাল মেকানিজম, সে 180 লিটার ডেলি ফিল্টার করছে। সেই 180 লিটারের মধ্যে কি আসছে, 180 লিটার তো ফিল্ট্রেটটা আসছে, আরো তার চেয়ে ধরো কত বেশি পরিমাণে সে ফিল্টার করছে সারাদিনে কত করে, মোটামুটি আমাদের যে টোটাল বডি সার্কুলেশন আমরা কি জানি, টোটাল যে কার্ডিয়াক আউটপুট সেটার পরিমাণটা কত, কার্ডিয়াক আউটপুটের পরিমাণ যদি হয় 5 থেকে 6 লিটার, 5 থেকে 6 লিটার যদি হয়, তাহলে প্রত্যেক মিনিটে, পার মিনিটে, 1 মিনিটে কিডনির মধ্যে ওই যে অ্যাফারেন্ট আর্টেরিওলের মধ্যে দিয়ে কতটা ব্লাড যায়, ব্লাড যায় প্রত্যেক মিনিটে 1 থেকে 1.2 এরকম লিটারের মতো, মানে প্রায় 5 ভাগের কাছাকাছি। 5 লিটার হলে 1, আর এটা মানে যতটা বডিতে সার্কুলেশন হচ্ছে তার প্রায় 5 ভাগের 1 ভাগ হচ্ছে কি আমাদের ওই অ্যাফারেন্ট আর্টেরিওল, যে প্রত্যেক মিনিটে ওই যে পরিমাণটা ফিল্ট্রেট হচ্ছে, মানে ফিল্টার হচ্ছে, দিয়ে ফিল্টার হয়ে আলটিমেটলি তৈরি করে কত, 125 ml। ফিল্ট্রেট যেটা তৈরি করে সেটা 125 ml, কিন্তু যতটা যাচ্ছে ব্লাড ফিল্টার হওয়ার জন্য যাচ্ছে সেটার পরিমাণ কত, 1 থেকে 1.2 লিটার, এতটা পরিমাণ। ধরো অ্যাকোয়াগার্ডের মধ্যে জলটা ঢুকছে, তার পরিমাণটা কত, 1 থেকে 1.2 লিটার, তারপরে বাকিটা হচ্ছে 125 ml কত হচ্ছে, ফিল্ট্রেট হয়ে সেটা বাউমেন্স ক্যাপসুল দিয়ে চলে যাচ্ছে নেফ্রনের মধ্যে, আরো বাকিটা কোথায় ফিরে যাচ্ছে, ইফারেন্ট আর্টেরিওল দিয়ে আরো বাকি পরিমাণটা আবার বডিতে ফিরে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের যে নর্মাল জিএফআর এতটা হওয়া সত্ত্বেও কি হচ্ছে, দেখলাম আমরা নিকটবর্তী সংবর্ধ নালিকা, লুপ অফ হেনলি, ডিসিটি, সংগ্রাহক নালিকা, পুরোটা জুড়ে আমরা কি দেখছিলাম, ওয়াটারের রিঅ্যাবজর্পশন হচ্ছিল, দিয়ে আলটিমেটলি যে সারাদিনে মূত্র নির্গমন হয় সেটার পরিমাণ কত, 1.5 লিটার বা 1500 ml এর মতো। নেক্সট কি বলেছে, হুইচ হরমোন ইনক্রিজেস দ্য সোডিয়াম রিঅ্যাবজর্পশন, কোনটা আমাদের সোডিয়ামের রিঅ্যাবজর্পশন ঘটায়, কোথায় ঘটাবে, ডিসিটির মধ্যে, দূরবর্তী সংবর্ত নালিকাতে অ্যালডোস্টেরনের জন্য। অ্যালডোস্টেরন যেটা আমাদের মিনারেলোকর্টিকয়েড বলা হয়, এই অ্যালডোস্টেরনের আরেকটা নাম কি, মিনারেলোকর্টিকয়েড।
যেটা আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স থেকে তৈরি হচ্ছিল, সেই অ্যাড্রিনাল কর্টেক্স থেকে তৈরি হওয়া মিনারেলোকর্টিকয়েড বা অ্যালডোস্টেরন সেটা আমাদের কি করে, বডিতে ওয়াটারের সাথে সাথে, ওয়াটার করে না, মেনলি যে সোডিয়ামের পুনঃশোষণ ঘটায়, ওয়াটারটা হয় কিসের জন্য, এডিএইচ এর জন্য। নেক্সট কি বলেছে, হিমোডায়ালিসিস ইজ বেসড অন, তাহলে হিমোডায়ালিসিস কাদের ক্ষেত্রে করা হবে, যাদের কিডনি ফেলিওর হয়ে গেছে, কিডনি ঠিকঠাক ভাবে কাজ করছে না। তাহলে কিডনির কাজ কি, আমাদের বডির যে ব্লাডের মধ্যে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো আসছে সেগুলোকে শরীর থেকে বার করে দেওয়া। তাহলে কিডনি যদি কাজ না করে তাহলে ওয়েস্ট প্রোডাক্ট কি হবে, বডিতে জমা হতে থাকবে। তার জন্যই হিমোডায়ালাইসিস বা যেটাকে বলা হয় কৃত্রিম বৃক্ক, সেটা ব্যবহার করা হয়। দিয়ে তার মাধ্যমে কি করা হয়, একটা সেমি পারমিয়েবল মেমব্রেন ইউজ করা হয়। কিরকম জিনিসটা, প্রসেসটা একটুখানি যদি তোমাদের বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এইরকম। এই মাঝখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে। তাহলে ব্লাডটা কি করা হচ্ছে, এরকম ভাবে সেই যে ব্যক্তি যার কিডনি ফেলিওর হয়ে গেছে তার শরীর থেকে শিরা থেকে রক্তটা নেওয়া হয়। মনে রাখবে, শিরা থেকে রক্তটা নেওয়া হয়। সেই রক্তটা কি হচ্ছে, দিয়ে আবার এরকম ভাবে আবার তার শরীরে ডায়ালাইসিস করার পরে আবার ফিরিয়ে দেওয়া হয়। কোথায় ফেরানো হয়, ধমনির মধ্যে, আর্টারির মধ্যে ফেরানো হয়। এরপরে কি হচ্ছে, ব্লাডটা এখানে যাচ্ছে, এখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে আর পুরোপুরি ডায়ালাইজার মেশিনটা কাজ করছে। আর এই সাইডে একটা আগের থেকে তৈরি করা একটা ডায়ালাইজার বা এই যে ফ্লুইডটা থাকে তার নাম হচ্ছে ডায়ালাইসেট। সে ডায়ালাইসেট ফ্লুইডটা থাকে যার মধ্যে বিভিন্ন ধরনের সলিউট দ্রাবকগুলো দেওয়া থাকে। এর ফলে কি হয়, যখনই ব্লাডটা এর মধ্যে দিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, সেমি পারমিয়েবল মেমব্রেনের থ্রু দিয়ে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো, সেই ওয়েস্ট প্রোডাক্ট গুলো, ব্লাড থেকে ওয়েস্ট প্রোডাক্ট গুলো এখানে চলে আসে, এই ডায়ালাইসেটের মধ্যে চলে আসে। দিয়ে ফ্রেশ ব্লাডটা, দূষণ মুক্ত যে দূষিত পদার্থগুলো ছিল, যেগুলো আমাদের বর্জ্য পদার্থগুলো, ওয়েস্ট গুলো এখানে কালেক্ট হয়ে গেল, বাকি আবার যে ফ্রেশ ব্লাডটা আবার শরীরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই যে প্রসেসটা কিসের মাধ্যমে কাজ করে, এখানের মধ্যে এই যে সেমি পারমিয়েবল মেমব্রেনের থ্রু দিয়ে কি হয়, অসমোসিস হয়। সেমি পারমিয়েবল মেমব্রেনের থ্রু দিয়ে যে প্রসেসটা হয় তাকে কি বলা হয়, অসমোসিস। তাহলে এই যে ডায়ালাইজারের মধ্যে যে মেকানিজমটা কাজ করে তাকে বলবো অসমোসিস। নেক্সট কি বলছে, হুইচ স্ট্রাকচার অ্যাক্টস অ্যাজ এ ফিল্ট্রেশন ব্যারিয়ার ইন কিডনি। ফিল্ট্রেশন ব্যারিয়ার মানে ওই জায়গাতে যে ছাঁকনির মতো কাজ করছে, সেই ফিল্ট্রেশনের জন্য সেটা কি হবে, গ্লোমেরুলার মেমব্রেন হবে, গ্লোমেরুলার ঝিল্লি বা গ্লোমেরুলার মেমব্রেন। এটাই অ্যান্সার হবে, অপশন বি। তাহলে এই যে দেখলাম এন্ডোথেলিয়াম ছিল বেসমেন্ট মেমব্রেন, আবার আমাদের যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম বা ওমেন্স ক্যাপসুল, ওটার থ্রু দিয়ে যে ফিল্ট্রেশন মেমব্রেন তৈরি হয়, তিনটাকে মিলিয়ে বলা হয় কি, ফিল্ট্রেশন মেমব্রেন। এবং ওটা কি হচ্ছে, ফিল্ট্রেশনের বাধা হিসেবেও কাজ করে, গ্লোমেরুলার ঝিল্লি। নেক্সট কি বলছে, যে মূত্রের রং হলুদ হচ্ছে সেটার কারণ কি। তাহলে মূত্রের রং হলুদ হয় সেটা কিসের জন্য, ইউরোক্রোম বলে একটা রঞ্জক পদার্থ থাকে তার জন্য। তাহলে ইউরোক্রোমটা আসছে কোথার থেকে, এই ইউরোক্রোমটা মেনলি তৈরি হয় আমাদের হিমোগ্লোবিনের ব্রেকডাউনের জন্য। হিমোগ্লোবিন যত ব্রেক হবে তত সেখান থেকে ইউরোক্রোম রঞ্জক পদার্থটা বডিতে তৈরি হচ্ছে। আর এটাই মেনলি আমাদের যে ইউরিনের একটা হালকা হলুদাভ বর্ণ সেটার জন্য দায়ী। নেক্সট কি বলেছে, হুইচ প্রসেস অকার্স ইন দা ডিস্টাল কনভলিউটেড, দূরবর্তী সংবর্ত নালিকাতে কোন প্রসেসটা হয়। দূরবর্তী সংবর্ত নালিকাতে যেমন ওয়াটারের রিঅ্যাবজর্পশন হচ্ছে অ্যালডোস্টেরনের জন্য, আবার সোডিয়ামের রিঅ্যাবজর্পশন হয়, কিন্তু তার সাথে সাথে আরো একটা প্রসেস হয়, তাকে কি বলে, সিলেক্টিভ সিক্রেশনও হয়। সিলেক্টিভ সিক্রেশনের মাধ্যমে কি কি সিক্রেশন হয়, এখানের মধ্যে কিছুটা পরিমাণে K+, H+ এবং কিছুটা ইউরিয়া, এগুলো কি হয়, আমাদের ওই ডিসিটির মধ্যে সিক্রেট হচ্ছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশন পড়ছিলাম, একটাই মাত্র পার্ট, নেফ্রনের একটাই মাত্র পার্ট, যেটা হচ্ছে আমাদের দূরবর্তী সংবর্ত নালিকা। সেখানে K+, H+ ইউরিয়া, কিছুটা পরিমাণে ইউরিয়া একদমই কম, মেনলি K+, H+ এগুলোই জায়গাতে সিক্রেট হবে, ক্ষরণ হবে। নেক্সট কি বলছে, হুইচ সাবস্টেন্স ইজ ফ্রিলি ফিল্টার্ড বাট কমপ্লিটলি রিঅ্যাবজর্ব, মানে যেটা ওই বার্মান্স ক্যাপসুলের থ্রু দিয়ে ফিল্টার হচ্ছে কিন্তু আবার পরে গিয়ে কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ইউরিনের মধ্যে একটুও পাওয়া যাচ্ছে না, সেটা কি হবে, সেটা হচ্ছে গ্লুকোজ। যে গ্লুকোজ ফিল্টার হয়ে চলে যাচ্ছে কিন্তু পিসিটিতে গিয়ে আমরা কি দেখবো, যে পুরোপুরি ভাবে সেটা আবার রিঅ্যাবজর্ব হয়ে যায়। তাহলে নর্মাল কন্ডিশনে কিন্তু গ্লুকোজ থাকার কথা নয়, কিন্তু যাদের ক্ষেত্রে দেখবে যে অনেকদিন ধরে ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে আমরা দেখি কি ইউরিনের মধ্যে গ্লুকোজ পাওয়া যায়। তাহলে সেইটা হচ্ছে কি, তখন ওই পিসিটির মধ্যে যে রিঅ্যাবজর্ব হচ্ছে, কারণ তখন প্রচুর পরিমাণে, যখন যাদের ডায়াবেটিস ধরো আনকন্ট্রোল ডায়াবেটিস দীর্ঘদিন ধরে আছে, তাদের কি হয়, ইউরিনে প্রচুর গ্লুকোজ মলিকুলস আসছে, তাহলে পিসিটির এতটা ক্ষমতা নেই এতটা গ্লুকোজকে রিঅ্যাবজর্ব করা, তখন ইউরিনের মধ্যে কিছুটা পরিমাণ থেকে যাচ্ছে।
নেক্সট কি বলছে, দ্য ফিল্ট্রেশন স্লিট ডায়াফ্রাম অফ নেফ্রন ইজ ফর্ম বাই। ফিল্ট্রেশন স্লিট ডায়াফ্রাম কাকে বলছে, এই যে পোডোসাইট সেলস গুলো ছিল তার মাঝখানে মাঝখানে কি আছে, যদি আমরা একদম মাইক্রোস্কোপিক স্ট্রাকচার তার দেখি, তাহলে এই যে বাউম্যানস ক্যাপসুলের যে পোডোসাইট সেলস গুলো তার ভেতরে ভেতরে এরকম কিছু ছোট ছোট ক্ষুদ্র পোর লাইক স্ট্রাকচার আছে, তাদেরকে কি বলা হয়, ফিল্ট্রেশন পোর বা ফিল্ট্রেশন স্লিট ডায়াফ্রাম। এটা কোন সেলের ক্ষেত্রে থাকে, পোডোসাইটের ক্ষেত্রে। নেক্সট দেখো কি বলেছে, দ্য জেজি অ্যাপারেটাস, যেটাকে বলা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, এটা কি নিয়ন্ত্রণে সাহায্য করে, তাহলে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস কি কি নিয়ে তৈরি হয়, জেজি সেল আর কি ম্যাকুলা ডেন্সা বলে একটা স্পেশাল ধরনের সেল থাকে। সেই ম্যাকুলা ডেন্সা কোথায় পাওয়া যায় বলো তো, ম্যাকুলা ডেন্সা পাওয়া যায় ডিসিটির মধ্যে। ডিসিটিতে থাকে ম্যাকুলা ডেন্সা, আর জেজি সেল থাকে আমাদের অ্যাফারেন্ট আর্টেরিওলের মধ্যে, মানে যেটা দিয়ে গ্লোমেরুলাসের মধ্যে ব্লাড যাচ্ছিল সেই অ্যাফারেন্ট আর্টেরিওলে এক ধরনের সেল থাকছে, তাদেরকে বলছি জেজি সেল, আর ডিসিটিতে থাকে ম্যাকুলা ডেন্সা। এই দুটোকে নিয়ে তৈরি হয় কি আমাদের জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এবং এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস এর থেকে কি ক্ষরণ হয়, এখান থেকে তৈরি হয় আমাদের, এখান থেকে তৈরি হয় জেজি সেল থেকে আমাদের রেনিন ক্ষরণ হয়। এই রেনিন হরমোন, রেনিন কিন্তু নয়, রেনিন হচ্ছে কি দুটো, আরেকটা আছে রেনিন, যেটা আমরা ডাইজেস্টিভ সিস্টেমে পড়েছিলাম যে দুগ্ধজাত যে প্রোটিন গুলো সেটার ডাইজেশনের জন্য লাগছিল, কিন্তু এখানে একটা এন আছে। রেনিন কোথা থেকে ক্ষরণ হয়, কিডনির এই জেজি সেল থেকে, জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে ক্ষরণ হবে। এবং এই রেনিন কি করে, রেনিন আমাদের যে ব্লাড প্রেসারকে কন্ট্রোল করে, রক্তচাপের নিয়ন্ত্রণে সাহায্য করে। কিভাবে করে, কিভাবে করে যদি বলো, যে জেজি সেল থেকে কি ক্ষরণ হচ্ছে, জেজি সেল থেকে রেনিন ক্ষরণ হচ্ছে। এই রেনিনটা কি করবে, রেনিন কি করে, অ্যানজিওটেনসিনোজেনকে অ্যাক্টিভেট করে দেয়। অ্যানজিওটেনসিনোজেন বলে একটা ইনঅ্যাক্টিভেটেড একটা থাকছে, ইনঅ্যাক্টিভেটেড স্টেটে থাকে, সেই অ্যানজিওটেনসিনোজেনকে, ওয়েট, রেনিন ক্ষরণ হচ্ছে কোথা থেকে বললাম, জেজি সেল থেকে। সেখানের কাজ কি করবে, রেনিন অ্যানজিওটেনসিনোজেন যেটা ইনঅ্যাক্টিভেট হিসেবে থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তাকে অ্যাক্টিভেট করে দেবে। অ্যানজিওটেনসিন, অ্যানজিওটেনসিন দিয়ে সেই অ্যানজিওটেনসিন থেকে কি হয়, অ্যানজিওটেনসিন 1, অ্যানজিওটেনসিন 2, এটা মেনলি অ্যানজিওটেনসিন 1 দিয়ে সেখান থেকে অ্যানজিওটেনসিন 2 তৈরি হয়। এই অ্যানজিওটেনসিন 2টা হচ্ছে কি করতে পারে, আমাদের যে রক্তবাহের সংকোচন করাতে পারে। তাহলে ইনঅ্যাক্টিভেটেড ছিল অ্যানজিওটেনসিনোজেন, অ্যানজিওটেনসিনোজেন সেখান থেকে কি হলো, অ্যানজিওটেনসিন 1, অ্যানজিওটেনসিন 2। এই অ্যানজিওটেনসিন 2টা মেনলি মনে রাখবে আমাদের যে ব্লাড প্রেসারকে বাড়ানোর জন্য কাজে লাগে, রক্তবাহের সংকোচন করাচ্ছে, রক্তবাহটাকে সংকুচিত হলে সেখানে কি হবে, বেশি ফোর্স হবে। ব্লাড প্রেসার মানে কি, রক্তবাহের দেয়ালে কতটা বেশি ফোর্স তৈরি হচ্ছে, সেটাই তো আমাদের ব্লাড প্রেসার। তাহলে ব্লাড প্রেসার বাড়বে, যদি ওই রক্তবাহকে সংকুচিত করে দেয় তাহলে কি হবে, আরো বেশি প্রেসার হবে, তাহলে ব্লাড প্রেসার বাড়বে। আলটিমেটলি দিয়ে সেখান থেকে কি হয়, অ্যালডোস্টেরন সিক্রেশনটাকেও বাড়ায়। এই অ্যালডোস্টেরন বাড়লে কি হবে, সেই অ্যালডোস্টেরন আমাদের ডিসিটিতে গিয়ে কাজ করে সোডিয়ামের পুনঃশোষণটাকে বাড়াবে। তাহলে আলটিমেটলি কি করে, ব্লাড প্রেসারকে বাড়ায়। এই যে রেনিন, অ্যানজিওটেনসিন, এই পুরো সিস্টেমটাকে কি বলা হয়, রাস মেকানিজম বলা হয়। পুরো সিস্টেমটাকে বলা হয় রাস মেকানিজম। যেখান থেকে কি হলো, জেজি সেল থেকে রেনিন এলো, আলটিমেটলি তৈরি হচ্ছে অ্যানজিওটেনসিন 2, যেটা আমাদের ব্লাড প্রেসারকে বাড়াবে। ব্লাড প্রেসার বাড়ানো মানে কি, আলটিমেটলি ওই যে গ্লোমেরুলাসের মধ্যে প্রেসার বাড়াচ্ছে, গ্লোমেরুলাসের মধ্যে প্রেসার বাড়ানো মানে কি, জিএফআর বাড়ানো, যেটা আগে ডিসকাস করলাম। ব্লাড প্রেসার বাড়ছে মানে গ্লোমেরুলারের প্রেসার বাড়ছে, গ্লোমেরুলাসের মধ্যে প্রেসার বাড়া মানে জিএফআর বাড়বে। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। চল পরের কোশ্চেন, which of the following is most accurate statement regarding the micturition? মিকচুরেশন কাকে বলা হয়, এই যে ইউরিন পাস করছে, ইউরিন তৈরি হলো, মূত্রাশয়ে এসে জমা হলো, মূত্রথলির মধ্যে জমা হলো, দিয়ে সেখান থেকে কি হচ্ছে, আলটিমেটলি যে ইউরিন পাস করবে সেটা প্রসেসটাকে কি বলা হয়, মিকচুরেশন। এই মিকচুরেশনটা মনে রাখবে কি, একটা স্পাইনাল রিফ্লেক্সের দরুন হয়। যখনই ওই যে ব্লাডারের মধ্যে ইউরিনটা ফুল হচ্ছে তখন সেটা একটা সিগন্যাল পাঠায়, সিগন্যালটা কোথায় যাবে, আমাদের ব্রেনের মধ্যে যাচ্ছে, মস্তিষ্কের মধ্যে। তখন কি করবে, মস্তিষ্ক থেকে আবার সেই মোটর নিউরন, আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে সংকেত পাঠাবে যাতে ওই স্ফিংটার মাসেল গুলো রিল্যাক্স করে, আর স্ফিংটার যখন রিল্যাক্স হলে কি হবে, ইউরিন পাস করতে পারবে। এই পুরো প্রসেসটা কিসের মাধ্যমে হচ্ছে, স্পাইনাল রিফ্লেক্সের জন্য। নেক্সট কি বলেছে, যে স্তন্যপায়ী নেফ্রনে জল ছাড়া NaCl এর সক্রিয় পরিবহন প্রধানত কোথায় ঘটে,
কোথায় হচ্ছে? জল ছাড়া NaCl এর সক্রিয় পরিবহন হচ্ছে। NaCl এর আমরা কি পড়লাম? প্যাসিভলি হয় কিন্তু পিসিটির মধ্যে, পিসিটির মধ্যে প্যাসিভলি হয়, কিন্তু সক্রিয় পরিবহন কোথায় হবে? ঠিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। তাহলে এই যে লুপ অফ হেনলির আবার দুটো অংশ আছে, কিরকম বলতো? এটা যদি ডিসেন্ডিং হয় তারপরে যে অ্যাসেন্ডিং হচ্ছে, এটা ধরলাম থিন, তারপরে এই জায়গাটা আরেকটু মোটা হয়ে যায়, থিক অ্যাসেন্ডিং লিম্ব। এই জায়গাটাকে বলছে কি? থিক অ্যাসেন্ডিং লিম্ব। সেখানে কিন্তু কি হয়? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, মানে এটিপি ইউজ হচ্ছে এই জায়গায়। এই জায়গা থেকে যখন Na+Cl- কে বার করবে, তখন সেটা হয়ে যায় কি? এটিপির মাধ্যমে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কিন্তু এই যে অ্যাসেন্ডিং লিম্ব, যেটা বলছি কি থিন অ্যাসেন্ডিং লিম্ব, সেখানে প্যাসিভলি এমনি এমনি ডিফিউশন হয়ে চলে যেতে পারে। ক্লিয়ার? তাহলে লুপ অফ হেনলির অ্যাসেন্ডিং লিম্ব, তারও পার্টিকুলার যদি বলা হয়, তাহলে থিক অ্যাসেন্ডিং লিম্বে আমাদের এটিপি ইউজ করে Na+Cl- ওখান থেকে ট্রান্সপোর্ট হচ্ছে। নেক্সট কি বলছে? দ্য রেনাল থ্রেশহোল্ড ভ্যালু ফর গ্লুকোজ, মানে গ্লুকোজ কতটা লেভেলের বেশি গেলে ইউরিনের মধ্যে আমরা পাবো, সেটাকেই তার বলা হয় থ্রেশহোল্ড। তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল আমরা নর্মাল কত? আমাদের হেলথ অ্যাপটিটিউডের জন্য খুব গুরুত্বপূর্ণ। ব্লাড গ্লুকোজ লেভেল নর্মাল হচ্ছে, আমাদের ফাস্টিং গ্লুকোজ যেটাকে বলি, খালি পেটে যদি বলা হয়, সে ফাস্টিং গ্লুকোজ হচ্ছে 126 mg/dl এর চেয়ে নিচে থাকতে হবে। আর যদি র্যান্ডম বলা হয়, মানে যখন মানে সে খেয়ে আছে না খেয়ে আছে, যে কোনো সময় হয়তো সে হাসপাতালে গেল বা সে নিজের থেকে যদি টেস্ট করে, যে কোনো সময়, ওটা কোনো খালি পেটে বা ভরা পেটে এরকম কিছু নয়, তখন সেটা হচ্ছে লেস দ্যান, যদি 200 mg/dl হয় সেটাকে নর্মাল ধরা হয়। কিন্তু যখনই এই যে রেনাল থ্রেশহোল্ড, মানে কি 180-র চেয়ে, এই ফাস্টিংটা যখন 180 mg/dl এর চেয়েও বেড়ে যাবে, তার চেয়েও বেশি, তখন আমরা কি দেখবো? ইউরিনের মধ্যে গ্লুকোজ আসছে, সেটা রেনাল থ্রেশহোল্ডকে পার করে গেলে তখন আর ওই যে বললাম কি পিসিটির মধ্যে যতটা পরিমাণ অ্যাবজর্ব হচ্ছিল সেটা আর হতে পারছে না, কিছুটা পরিমাণ গ্লাইকোসিউরিয়া হচ্ছে। সেটা হবে কি? ব্লাড গ্লুকোজ লেভেল অ্যাবাভ হুইচ দ্য গ্লুকোজ অ্যাপিয়ার্স ইন ইউরিন, যে লেভেলের ওপর গেলে ইউরিনের মধ্যে পাবো, সেটা হচ্ছে কত? মোর দ্যান 180। নেক্সট কি বলেছে? দ্য হরমোন অ্যান্ট্রিয়াল নাইট্রিক ইউরেটিক ফ্যাক্টর, এটা কোথা থেকে ক্ষরণ হয়? এটা আমাদের হার্টের মধ্যে ক্ষরণ হয়, হৃৎপিণ্ড থেকে ক্ষরণ হয়। সেই অ্যাট্রিয়াল নাইট্রিক ইউরেটিক ফ্যাক্টর এটা কি করে? এটা আমাদের সোডিয়াম রিটেনশন করায়। নাইট্রি ইউরেটিক ফ্যাক্টর, এটা মনে রাখবে, সোডিয়ামের বডিতে রিটেনশন করবে। এই যে ফ্যাক্টরটা, হরমোনটা ANF, সেটার কাজ কি? সোডিয়ামের রিটেনশন করা। মানে অ্যালডোস্টেরন যেরকম কাজ করছিল, ঠিক সেই মতোই কাজ, অ্যালডোস্টেরনের মতোই ANF ও আমাদের সোডিয়াম রিটেনশন করে। নেক্সট দেখো কি বলেছে? অ্যাসারশন রিজন। এরকম কোশ্চেন কিন্তু তোমাদের লেটেস্ট প্যাটার্নে খুব আসছে। ইউরিয়া ইজ লেস টক্সিক দ্যান অ্যামোনিয়া। ঠিক, অ্যামোনিয়া কি বলেছিলাম? অ্যামোনিয়া হচ্ছে মোস্ট টক্সিক। তাহলে অ্যামোনিয়া হচ্ছে, ইউরিয়া কম টক্সিক। ইউরিয়া রিকোয়ার্স লেস ওয়াটার ফর এক্সক্রিশন দ্যান অ্যামোনিয়া, এটাও কি ঠিক আছে। ইউরিয়া কম জলের প্রয়োজন হয়, অ্যামোনিয়াতে সব থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্টে ওয়াটার প্রয়োজন। তাহলে দুটোই কি আছে? ঠিক আছে, দুটোই ঠিক আছে, আর কারেক্ট এক্সপ্লানেশনও দিচ্ছে, এটাই হবে অপশন এ। এক্সপ্লানেশনটা তো ঠিক আছে, যেহেতু কম টক্সিক ইউরিয়া, তাহলে তার জন্য তুলনামূলক কম যে ওয়াটার নিড হচ্ছে তার জন্য। নেক্সট চলো, আশা করছি এই কোশ্চেন্স গুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। অনেক কিছু জায়গা আমরা থিওরিটাও আজকের ক্লাসে ডিটেলস একটুখানি আলোচনা করে নিচ্ছি, কারণ এই চ্যাপ্টারটা অনেকের কঠিন লাগে, অনেকের একটুখানি ডিফিকাল্ট মনে হয়, তার জন্য একই সাথে আলোচনা করে নিচ্ছি। চলো তাহলে এরপর আমরা ক্যাটাগরি 2 এর কোশ্চেন্স গুলো করবো। যে হুইচ ফ্যাক্টর ডিক্রিজেস জিএফআর, তোমরা এরপর বলতে পারবে, ডিসকাস করেছি যে কোন কোন ক্ষেত্রে জিএফআর কমবে। যদি আমাদের শরীরে ব্লাড প্রেসার কম হয়, তখন মনে রাখবে জিএফআর কমবে। তাহলে ব্লাড প্রেসার কোন কোন ক্ষেত্রে কমবে? লো ব্লাড প্রেসার একটা অপশন তো আছে, তার সাথে সাথে সিভিয়ার ডিহাইড্রেশন, যখন অলরেডি বডিতে যে বডি ফ্লুইডস এর পরিমাণটা কম, তাহলে এমনি কি হবে? রক্তচাপ কমে যাবে। আর কি হবে? ইনক্রিজ না ডিক্রিজ বলেছে, আচ্ছা ডিক্রিজ জিএফআর কখন হবে? ডিক্রিজ জিএফআর ইনক্রিজড অ্যাফারেন্ট আর্টেরিয়াল কনস্ট্রিকশন, সংকোচন যদি হয়, না সংকোচন হলে কি হবে? সংকোচন হলে ইনক্রিজড অ্যাফারেন্ট আর্টেরিয়াল কনস্ট্রিকশন, তখনও প্রেসারটা বাড়ছে। তাহলে প্রেসারটা বাড়লে কি হবে? প্রেসারটা বাড়লে জিএফআর সিটা আমার মনে হচ্ছে হবে না। ইনক্রিজড অ্যাফারেন্ট আর্টেরিয়াল কনস্ট্রিকশন, কনস্ট্রিক্ট যদি করে তার মানে প্রেসার বাড়ছে, প্রেসার বাড়া মানে এটা হবে না, তাহলে ডিটা হবে, ABD হবে, হাই প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশন। তাহলে এই যে ফর্মুলাটা দেখেছিলাম, এনপিপি ইকুয়ালস টু কি ছিল? জিএইচপি মাইনাস সিওপি মাইনাস, মানে এখানটা প্লাস,
বাউম্যানস ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে এটা যদি বেড়ে যায়, প্লাজমা প্রোটিনটা যদি পরিমাণটা বাড়ে, তাহলে প্লাজমা প্রোটিনের অসমোটিক প্রেসারটা বাড়ছে। প্লাজমা প্রোটিনের অসমোটিক প্রেসার বাড়া মানে কি, আলটিমেটলি নেট প্রেসারটা কমে যাবে। নেট প্রেসার কমা মানে জিএফআর কমে যাওয়া, এটা কমা মানে জিএফআর ও কমবে, তাহলে এটাও হবে। দেখো কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, কনসেপ্টটা লাগাতে হবে তাহলেই পারবে। কি বললাম, জিএফআর কমছে ব্লাড প্রেসার কম হলে। যদি ইনক্রিজড অ্যাফারেন্ট আর্টিকলটা যদি সংকোচন হয়, সংকোচন হলে কি দেখলাম আমরা, ব্লাড প্রেসারটা ওখানে বাড়ছে। তাহলে সংকুচিত হলে যখন আমাদের অ্যানজিওটেনসিন 2 কি করছিল, ভেসো কনস্ট্রিকশন করছিল, ভেসো কনস্ট্রিকশন হলে ব্লাড প্রেসারটা ইনক্রিজ হয়। তাহলে ব্লাড প্রেসার যখন ইনক্রিজ হবে তখন কি হবে, জিএফআর বেড়ে যাবে, তাহলে এটার ক্ষেত্রে জিএফআর বাড়বে। বাকি সব ক্ষেত্রে কিন্তু যখনই এটা যদি বেড়ে যায়, কোলয়েডাল অসমোটিক প্রেসার বাড়ে, তাহলে সেটা তো ফিল্ট্রেশনটাকে বাধা দেবে, ফিল্ট্রেশন বাধা দেওয়া মানে জিএফআর কমবে। নেক্সট দেখো কি বলেছে, হুইচ স্টেটমেন্টস অ্যাবাউট দ্য জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস সম্পর্কে কোনগুলি সঠিক। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে দেখলাম আমরা রাস মেকানিজম কাজ করছিল, রেনিন তৈরি হচ্ছিল। তাহলে রাসের জন্য কি হচ্ছে, ব্লাড প্রেসারকে কন্ট্রোল করছে, জেজি সেল থেকে রেনিন সিক্রেট হচ্ছে, এটাও ঠিক আছে। আর কি বললাম, এটা আমাদের কোথায় থাকে, কালেক্টিং ডাক্টে থাকে না, এটা আমাদের ডিসিটি, ম্যাকুলা ডেন্সা প্লাস অ্যাফারেন্ট আর্টেরিওল, এই দুটো জায়গাতে জেজি অ্যাপারেটাস থাকছে। আর কি হচ্ছে, ইট ইনভলভ ইন জিএফআর রেগুলেশন, এটাও হবে। কারণ দেখো ব্লাড প্রেসারকে যদি রেগুলেট করে, তাহলে ব্লাড প্রেসারের সঙ্গে ডিরেক্টলি কোনটা রিলেটেড, জিএফআর। ব্লাড প্রেসার বাড়লে জিএফআর বাড়বে, ব্লাড প্রেসার কমে গেলে জিএফআর কমে যাবে। তাহলে যখন ব্লাড প্রেসারকে রেগুলেট করছে তখন কি করবে, জিএফআর কেও রেগুলেট করতে পারবে। তাহলে এ বি ডি অ্যান্সার। নেক্সট কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট ফিচার্স অফ কাউন্টার কারেন্ট মেকানিজম। এটা তোমাদের পারা উচিত কি হবে বলো, কোথায় হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম, লুপ অফ হেনলিতে হচ্ছে, ইনভলভ করছে কাকে, ভাষা রেটটাকে, ডিপেন্ডস অন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অনলি, না শুধুমাত্র অ্যাক্টিভ কিন্তু না, অ্যাক্টিভ প্লাস প্যাসিভ। কি বললাম যে লুপ অফ হেনলিতে দুটো প্রসেসই হচ্ছে, অ্যাক্টিভ প্লাস প্যাসিভ দুটো প্রসেসই হয়। আর হেল্পস ইন ইউরিন কনসেন্ট্রেশন, এটাও ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, এ বি ডি। ইউরিন কনসেন্ট্রেশন তো কিসের জন্য হচ্ছে, কাউন্টার কারেন্ট মেকানিজমের জন্যই আমাদের কনসেন্ট্রেশন, ইউরিনের যে অসমোটিক গ্রেডিয়েন্টটা চেঞ্জ হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজমের জন্য। নেক্সট কি বলেছে, কর্টিক্যাল নেফ্রনের বৈশিষ্ট্য কোনগুলি। কর্টিক্যাল নেফ্রন মানে কি, যেগুলো কর্টেক্সেই বেশিরভাগ তার যে পোর্শনটা ছিল। তাহলে শর্ট লুপ অফ হেনলি, লুপ অফ হেনলিটা সাইজে ছোট, তার সাথে সাথে লোকেটেড মেনলি ইন দা কর্টেক্স, এটাও ঠিক আছে। মেজর রোল ইন ইউরিন কনসেন্ট্রেশন, না। লেস ইনভলভমেন্ট ইন ইউরিন কনসেন্ট্রেশন, এটা কেন হচ্ছে বলতো, লেস ইনভলভমেন্ট, কারণ এই যে কর্টিক্যাল নেফ্রন গুলো তাদের তো মেডুলাতে কিছু নেই, লুপ অফ হেনলিটা মেডুলা অংশে প্রায় নেই। তাহলে মেডুলাতে দেখছিলাম আমরা ইউরিন কনসেন্ট্রেশন হচ্ছিল, কিন্তু এখানে যেহেতু তাদের লুপ অফ হেনলিটা মেডুলা অংশে প্রায় নেই বললেই চলে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে যে ইউরিন কনসেন্ট্রেশনে কোনো ইনভলভমেন্ট নেই। নেক্সট কি বলেছে, হুইচ সাবস্ট্রেটস আর অ্যাক্টিভলি সিক্রেটেড ইন পিসিটি অর ডিসিটি। পিসিটি তো নয়, মেনলি ডিসিটিতেই আমাদের সিক্রেশনটা হয়, পিসিটিতে খুব কম পরিমাণে কিছুটা পরিমাণে বাইকার্বনেট হতে পারে। আর কি আমাদের মেন যেটা হয় ডিসিটিতে কি কি হয়, এইচ প্লাস হবে, কে প্লাস হবে, ক্রিয়েটিনিন হবে, গ্লুকোজ কিন্তু হয় না। ক্রিয়েটিনিন বললাম কি, ইউরিয়া ক্রিয়েটিনিন এই সমস্ত কিছু ওয়েস্ট প্রোডাক্ট গুলো কিছুটা কম পরিমাণে হতে পারে। তাহলে এইচ প্লাস, কে প্লাস, ক্রিয়েটিনিন, এ বি সি অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্সেস আর নর্মালি প্রেজেন্ট ইন গ্লোমেরুলার ফিল্ট্রেট। গ্লোমেরুলার ফিল্ট্রেটে নর্মালি কি থাকবে, এটা থাকবে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ইউরিয়া। এটা আমরা করেছি, মনে প্রথমে করেছি না যে কোনটা থাকবে না হিসেবে করেছি, তাহলে প্লাজমা প্রোটিন থাকবে না, বাকি সমস্ত কিছুই থাকবে। চলো তারপরে কি বলছে, যে মিকচুরেশন সম্পর্কে সঠিক বক্তব্যগুলি নির্বাচন করো। মিকচুরেশন সম্পর্কে কোন বক্তব্যগুলি সঠিক, মিকচুরেশন পড়লাম আমরা একটা রিফ্লেক্স অ্যাকশন, তাই তো, যে একটা রিফ্লেক্স অ্যাকশন হিসেবে কাজ করছে, ইট ইজ এ রিফ্লেক্স অ্যাকশন, এটি একটি রিফ্লেক্স ক্রিয়া, যার ফলে কি হচ্ছে, ওই যে যখনই, আর একটা পেশির নাম মনে রাখবে, যদি মনে রাখতে পারো খুব ভালো, এই যে আমাদের ব্লাডারের মধ্যে এইখানে যে পেশিগুলো থাকে, ব্লাডারের যে ওয়াল, মূত্রথলি, সেই মূত্রথলির মধ্যে এক ধরনের স্পেশাল মাসেল গুলো থাকে, তাদেরকে বলা হয় ডেট্রুসার, ডেট্রুসার মাসেল। তাহলে এই ডেট্রুসার মাসেল কি করবে, তাদের যে সংকেতটা পাঠিয়ে দেওয়া, এই যে স্পাইনাল রিফ্লেক্সের মধ্য দিয়ে কোথায় চলে গেল, মস্তিষ্কে যাচ্ছে, দিয়ে সেখান থেকে সিগন্যাল আসবে, যাতে কন্ট্রোল বাই সেরিব্রাল কর্টেক্স, এই যে ব্রেনের অংশ বলছি আমরা, মস্তিষ্কের অংশ, কোন অংশ, সেরিব্রাল কর্টেক্স এর মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হয়। এবং ইন্টারনাল স্ফিংটার ইজ ইনভলান্টারি,
এটাও ঠিক। ইন্টারনাল স্ফিংটারটা কিন্তু আমাদের যে হিউম্যান বিং এর বা যে কোনো, যদি আমরা বলি যে হিউম্যান বিংসে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না, পুরোটাই ইনভলেন্টারি, বডি নিজের থেকে করছে, অনৈচ্ছিক ক্রিয়া। কিন্তু এক্সটার্নাল স্ফিংটারটা সেটা আমরা কন্ট্রোল করতে পারি। মানে কারোর ধরো খুব জোরে টয়লেট পেয়েছে, সে তো সেটা কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল করতে যতক্ষণ সে বাথরুম পর্যন্ত পৌঁছাবে সে ততক্ষণ কন্ট্রোল করতে পারছে, সেই কন্ট্রোলটা কিসের জন্য? এক্সটার্নাল স্ফিংটারের জন্য, এক্সটার্নাল স্ফিংটারের জন্য। বাচ্চাদের ক্ষেত্রে কি দেখো যে তারা বিছানার মধ্যেই তারা টয়লেট করে দেয়, তাহলে সেটা কি তাদের ক্ষেত্রে যে এক্সটার্নাল স্ফিংটারটা এতটাও কার্যকরী থাকে না। যখন অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা বলছি তারা এই এক্সটার্নাল স্ফিংটারটা কি হচ্ছে আমাদের ভলান্টারি কন্ট্রোলে থাকে। অকার্স অনলি ডিউরিং স্লিপ না। তাহলে মিকচুরেশন এটা কি হচ্ছে? এ বি সি। নেক্সট দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ক্যান লিড টু প্রোটিনিউরিয়া। কোন কোন ক্ষেত্রে হতে পারে বলো? যদি ওই পোডোসাইট গুলো ড্যামেজ হয়ে যায় তাহলে কি হবে? তার যে মাঝখানে যে স্লিট পোর গুলো বলছিলাম বা ক্ষুদ্র ক্ষুদ্র যে ছিদ্রগুলো ছিল সেগুলো ড্যামেজ হয়ে গেলে সেখানের মধ্যে দিয়ে বড় বড় সাইজের যে প্রোটিন মলিকুলস গুলো সেগুলো পাস হয়ে যেতে পারছে। এরপরে কি হচ্ছে? ইনক্রিজড গ্লোমেরুলার পারমিয়েবিলিটি। ইনক্রিজড গ্লোমেরুলার পারমিয়েবিলিটির জন্য কি হবে? মানে ওই গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে যদি প্রোটিন গুলো পারমিয়েবল হয়ে যায়, নর্মাল কন্ডিশনে কি হয়? প্রোটিন পাস করতে পারে না, কিন্তু প্রোটিনের যদি পারমিয়েবিলিটি বেড়ে যায় তখনও কি হবে? প্রোটিনিউরিয়া হতে পারে। হাইপারটেনশন ড্যামেজিং দা গ্লোমেরুলাস, উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও কিন্তু প্রোটিনিউরিয়া দেখা যেতে পারে। যখন ব্লাড প্রেসার অনেক বেশি থাকছে তাহলে ওই প্রেসারের জন্য কি হবে? প্রোটিন মলিকুলস গুলো জোরে প্রেসারে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি করছি আমরা? এ বি সি। উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও আমরা প্রোটিনিউরিয়া দেখতে পাবো। তার জন্য কি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদের কিন্তু প্রোটিনিউরিয়া দেখা যায়। হাইপার টেনশনের জন্য যখন আমাদের গ্লোমেরুলাস যদি ক্ষতিগ্রস্ত হয়, পোডোসাইট সেলস গুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, আর কি গ্লোমেরুলার পারমিয়াবিলিটি ইনক্রিজ করলে সেক্ষেত্রে আমরা প্রোটিনিউরিয়া পাবো। নেক্সট কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য ডায়ালাইসিস আর কারেক্ট। কোনগুলো কোনগুলো কারেক্ট বল? ইউজড ইন কিডনি ফেলিওর, বৃক্ক যদি বিকল হয়ে যায় তখন, ঠিক আছে। রিমুভস করছে নাইট্রোজেনাস ওয়েস্ট গুলো, এটাও ঠিক আছে। বললাম কি যে বিভিন্ন ধরনের যে নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থগুলোকে অপসারণ করতে হেল্প করে, এটাও ঠিক আছে। হেল্পস টু মেনটেন দ্য আয়োনিক ব্যালেন্স, এটাও ঠিক আছে, কারণ এই যে বিভিন্ন ধরনের বাইকার্বনেট, H+, পটাশিয়াম, তারপরে Na+, Cl- সমস্ত কিছুগুলোর আমাদের বডিতে যতটা পরিমাণে দরকার সেই ভারসাম্যটা মেনটেন করছে, আর যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে কি করছে? এক্সক্রিয়েট করে বডি থেকে বার করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের ডায়ালাইসিস এর মাধ্যমে কাজ করছে। ডায়ালিসিসের ক্ষেত্রেও আমাদের এটা ঠিক হয়। ডিটা কিন্তু কখনোই হবে না যে পার্মানেন্টলি কিওর করে দিতে পারে। নেফ্রন যদি একবার ড্যামেজ হয়ে যায়, একবার যদি কিডনিতে কোনো প্রকার ড্যামেজ হয়, সেটা যাই হয়ে যাক ডায়ালিসিসের মাধ্যমে ঠিক করা পসিবল না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন করতে হয়, জানো যে অন্য কারোর কিডনি তাকে প্রতিস্থাপন করতে হবে। তাহলে কখনোই ডায়ালাইসিস যারা করাই দেখবে যে যাদের কিডনি ড্যামেজ আছে তাদেরকে রেগুলার, হয়তো সপ্তাহে একবার কি মাসে 2বার 3বার করে ডায়ালিসিস রেগুলার করে যেতে হয়, কারণ তাদের কিডনিতে যে ড্যামেজটা হচ্ছে, নেফ্রনের যে ড্যামেজ গুলো হচ্ছে সেটা কোনোদিনও ঠিক হবে না। তাহলে ওয়েস্ট যে প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে সেগুলোকে রেগুলার বেসিসে ওই ডায়ালিসিস যন্ত্রের মাধ্যমে বার করতে হবে। নেক্সট কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্টলি ম্যাচ। চলো এটার কোশ্চেনের অ্যান্সারটা করে নাও তাড়াতাড়ি, তাহলে আমরা ক্লাসটা শেষ করবো। বলো কি হবে? এটা করে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। বলো কি হবে? ইউরিওটেলিক ম্যামেলস, ঠিক আছে। অ্যামোনোটেলিক হচ্ছে মোস্ট অফ দ্য বনি ফিশেস, যারা অস্থিযুক্ত মাছ বা বিভিন্ন যেগুলো আমরা বলি কি জলজ যদি উভচর বলে সেগুলোও হবে অ্যামোনোটেলিক। এটার মধ্যে কি বলবো? জলজ উভচর, অ্যাকোয়াটিক অ্যাম্ফিবিয়ান্স যাদেরকে বলা হয় তারাও হবে। আর কি ইউরিকোটেলিক বার্ডস, এটাও ঠিক আছে। বললাম কি আরবিআই স্নেল, আরবিআই এর মধ্যে কি ছিল? সরীসৃপ, পাখি আর হচ্ছে আমাদের যে পতঙ্গ, তাদের ক্ষেত্রে ইউরিকোটেলিক হচ্ছিল। অ্যাম্ফিবিয়ান যারা, তাদের ক্ষেত্রে কি হয়? এরা অ্যামোনোটেলিক হয়। যখনই উভচর বলবে তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যামোনোটেলিকই পেয়ে থাকি। তাহলে চলো আজকের কোশ্চেন্স গুলো আমাদের এখানেই কমপ্লিট হচ্ছে। আশা করছি এই চ্যাপ্টারটা রিলেটেড কমপ্লিট একটা তোমাদের ধারণা তৈরি হয়েছে আজকের ক্লাসটার থেকে। এরপর তোমাদের কাজ হচ্ছে অবশ্যই গিয়ে কমেন্ট সেকশনে ক্লাসটা আপলোড হওয়ার পরে গিয়ে লিখবে, যাতে আমি দেখতে পাই প্রত্যেকের কমেন্ট। কারণ লাইভ টাইমে যখন তোমাদের প্রিমিয়ার চলছে সেই টাইমে লিখলে পরে কিন্তু ওই কমেন্টস গুলো আর দেখা যায় না। তাই
তোমরা ক্লাসটা যখন আপলোড হয়ে যাবে তারপরে তোমাদের টোটাল মার্কসটা কত হয়েছে লিখবে, কটা ভুল করেছো, আর অবশ্যই যেগুলো ভুল হয়েছে সেগুলো নিজেরা কারেক্ট করে নেবে। এটাই তোমাদের কাছে লাস্ট সুযোগ বলতে পারো পরীক্ষার আগে, যে যতটা বেস্ট পসিবল ওয়েতে তোমাদের ভুলগুলোকে কারেক্ট করে নেওয়াটা তোমাদের কাছে এখন সব থেকে ম্যান্ডেটরি। চলো তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আরো একটা ক্লাসে এরকম ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা নিয়ে আমরা আসবো, এবং প্রত্যেকে এইভাবেই পড়াশোনাটা চালিয়ে যাও, একদমই ডিমোটিভেটেড হবে না। এই টাইমটা তোমাদের জন্য খুবই ক্রুশিয়াল। এই টাইমে যারা ডিমোটিভেটেড হবে, ডিস্ট্রাক্টেড হবে যে কোনো দিক থেকে, সোশ্যাল মিডিয়া হোক, ফোন হোক, বা অনেক সময় চারপাশের মানুষজন দেখবে ডিস্ট্রাক্ট করবে, কোনোভাবে এই টাইমে একটুও ডিস্ট্রাক্টেড হবে না। জাস্ট ফোকাস যে 7ই জুন তোমাদেরকে পরীক্ষাটা দিয়ে আসতে হবে। সারা বছরের যেটা তোমাদের পরিশ্রম, একটা দিনের ওই 1.5 ঘন্টা কিন্তু তোমাদের ডিসাইড করবে যে হয়তো ওই পেপারটা তোমরা যতটা ভালো দিয়ে আসতে পারবে, তোমাদের একটা বছরের যে পরিশ্রমটা ওখানে কিন্তু রিফ্লেক্ট হবে। তাই একদম যে কনফিডেন্স সহকারে যাবে, পরীক্ষা দেবে এবং মোটিভেটেড থাকবে, যাই হয়ে যাক পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আসতে হবে। চলো এইভাবেই প্রিপারেশন চালিয়ে যাও। থ্যাংক ইউ সবাইকে আজকের ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য।